কোনো বাড়িতে যদি বাস্তুর সমস্যা থাকে অর্থাৎ বাস্তু দোষ থাকে, সেখানে কিন্তু সবসময় একটা ঝগড়া অশান্তির পরিবেশ বাড়িতে লেগেই থাকে। আর সেই বাড়ির লাইট এবং জলের লাইনে সবসময় কিন্তু কিছু না কিছু অসুবিধে লেগেই থাকে। এইরকমই বাস্তু দোষের একটা সত্যি ভয়ঙ্কর ঘটনা আজ আমি এই এপিসোডে আপনাদের সকলের সামনে বলতে চলেছি। তাই আপনারা কোথাও যাবেন না, পুরো ঘটনাটা প্রথম থেকে শেষ অবধি শুনবেন। এবং আমি আশা করছি যে এই ঘটনাটা শুনলে, আজকের এই ঘটনাটায় আপনারা অনেক অনেক ইনফরমেশন পাবেন, অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আমাদের চ্যানেলের যে ঘটনাগুলো বলা হয় সেগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পর আপনাদের ঠিক কেমন লাগলো সেই মতামত কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি পসিবল হয় আপনারা আমাদের চ্যানেলের এই ভিডিওগুলোকে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিন। আমরা এই চ্যানেলে আর 5টা সাধারণ মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন রকমের ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক এই ঘটনাগুলোই বলে থাকি। তাই আমি মনে করি যে এই ঘটনাগুলো যদি আরও অনেক অনেক মানুষ শুনতে পারেন, তারা সেগুলো শুনে অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন। তার ফলে তারা অনেক বেশি সতর্ক, সজাগ হতে পারবে। তো চলুন বন্ধুরা, আমি আজকের ঘটনা আপনাদের সামনে উপস্থাপনা করা শুরু করছি। তবে শুরু করার আগে একটা ছোট্ট কথা বলে নিতে চাই। সেটা হলো আমাদের নতুন নিবেদন, আমাদের নতুন একটা ইউটিউব চ্যানেল দ্য বং শপার। এই চ্যানেলে আমরা আমেরিকা যেখানে থাকি তার আশেপাশের বাড়ি, ঘর, প্রকৃতি, রাস্তাঘাট, এখানের দোকানে কী কী পাওয়া যায় সেগুলোই তুলে ধরা হয়। তো যদি ভালো লাগে সেই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর একটা কথা, আপনারা অনেকেই অনেক রকমের ঘটনা আমাদেরকে পাঠাচ্ছেন, সেই জন্য আমরা আপনাদের প্রত্যেকের কাছে অনেক অনেক কৃতজ্ঞ। তবে ঘটনা পাঠানোর আগে কয়েকটা বিষয় একটু খেয়াল রাখবেন যে ঘটনাটা আপনি পাঠাচ্ছেন সেই ঘটনাটা সবার শোনার মতো কিনা, এবং সেই ঘটনাটা যেন কোনোভাবেই কোনো বিদ্বেষমূলক ঘটনা না হয়, কারণ আমরা সেই ধরনের ঘটনা আমাদের চ্যানেলে প্রচার করি না। এটুকুই বলার ছিল। এবার আমি চলে যাব সরাসরি ঘটনায়। আর মূল ঘটনাটা বলার আগে আমি ঘটনা সম্পর্কিত কিছু কিছু কথা আপনাদেরকে বলে নেব, তাহলে আপনাদেরও ঘটনাটা বুঝতে সুবিধা হবে, আমারও বোঝাতে সুবিধা হবে। তাহলে চলে যাচ্ছি এবার আজকের মূল ঘটনায়। এখন আমি যে ঘটনাটা আপনাদেরকে বলতে চলেছি সেই ঘটনাটা কলকাতা থেকে সৌম্যকান্তি ভট্টাচার্য লিখে পাঠিয়েছেন। এই ঘটনাটা কিন্তু ওনাদের জীবনের ঘটে যাওয়া একটা সত্যি ঘটনা। সৌম্যকান্ত বাবুর ছোট থেকে বড় হয়ে ওঠা কিন্তু শ্রীরামপুরে, হুগলি শ্রীরামপুর আপনারা হয়তো অনেকেই চেনেন। তো সেই শ্রীরামপুরে ওনার একটা একান্নবর্তী পরিবারে থাকতেন। তো ছোট থেকে যেহেতু একটা বিশাল বড় ফ্যামিলিতে ওনারা থাকতেন, তো ওনাদের প্রত্যেকের জন্য কিন্তু একটা করে ঘরই বরাদ্দ ছিল। সেই কারণে ছোটবেলা থেকেই কিন্তু খুব কম জায়গার ভিতরেই সেই একটা ঘরের মধ্যেই পড়াশুনো করা, একটা ঘরের মধ্যেই সময়ের হয়তো পড়াশুনো আরও বাকি আছে কিন্তু সবাই ঘুমিয়ে পড়বে সেই জন্য লাইট অফ করে দেওয়া। তো এরকম নানান সমস্যার মধ্যে কিন্তু ওনারা বড় হয়েছিলেন। কিন্তু ওই যে একসাথে থাকার যে একটা বিশাল আনন্দও আছে, তো সেই আনন্দটা ওনাদের মধ্যে সবসময়ই ছিল। কিন্তু ওই পড়াশোনা করার ক্ষেত্রে যখন ওনারা আস্তে আস্তে উঁচু ক্লাসে উঠলেন, সেই সময় কিন্তু ওনার মনে হতো যে যদি একটা ওনার স্টাডি রুম থাকতো তাহলে ভালো হতো। তো এই সমস্ত চিন্তাভাবনা থেকেই যখন উনি একটু বড় হন, যখন উনি কলেজে ওঠেন, তো তখন থেকে ওনার মনে একটা চিন্তা ছিল যে যাই হোক, যে করেই হোক ওনাকে একটা বাড়ি বানাতে হবে। কারণ একটা নিজের বাড়ি থাকলে সেখানে একটা আলাদা প্রাইভেসি থাকে, পড়াশুনো করা বা যে কোনো নিজের পার্সোনাল কাজকর্ম করার জন্য জায়গা পাওয়া যায়। একান্নবর্তী পরিবার আনন্দ, হাসি ঠাট্টা মজা একসাথে থাকার একটা আনন্দ যেমন আছে, ঠিক তেমন কিন্তু কিছু অসুবিধেও আছে। তো সেই অসুবিধাগুলোর কথা মাথায় রেখে উনি মনে মনে চিন্তা করেছিলেন যে উনি বড় হয়ে একটা বাড়ি বানাবেন। যাই হোক, তো এই সৌম্যবাবু পড়াশুনো করে তারপরে উনি মাস্টার ডিগ্রি করেন। তো তারপরে উনি একটা জায়গায় চাকরি পান। তো সেই চাকরি পাওয়ার পর থেকেই কিন্তু উনি একটু একটু করে টাকা জমাতে শুরু করেন একটা বাড়ির জন্য। তো উনি শ্রীরামপুরে যেখানে থাকতেন সেখান থেকেই কিছুটা দূরে গঙ্গার ঘাটের কাছাকাছি একটা জায়গায় উনি একটা জমি পেলেন। সেখানে জমির উপরে একটা ছোট্ট একটা মানে কাঁচা বাড়ি টাইপের ছিল, একটা বেড়ার বাড়ি ছিল পুরনো। তো সেই ছোট্ট 1.5 কাঠার একটু বেশি, মানে 2 কাঠার কম একটা জায়গা উনি অনেক কষ্ট করে কেনেন। যাই হোক, তো তারপরে উনি তার বেশ কিছু বছরের পরে উনি একটা সরকারি জায়গায় চাকরিতে ঢুকে যান।
এবার সরকারি জায়গায় যখন উনি চাকরিতে ঢুকে যান, তো তার মধ্যে উনিও কিছুটা সেভিংস করেছিলেন। তো তারপরে উনি কিছুটা লোন করে ওই মানে 2 কাঠার একটু কম যে জমিটা উনি কিনেছিলেন, সেখানে শ্রীরামপুরেই একটা বাড়ি বানানোর কাজে উনি হাত দেন। এবার সেই সময় ওনার খুব বেশি স্যালারি ছিল না, খরচাপাতিও অনেক ছিল। সেই সময় আবার তার 1-2 বছরের মধ্যে ওনার বিয়ে ছিল। তো সব কিছু মিলিয়ে উনি 2টো বেডরুম আর একটা ছোট্ট মানে একদমই ছোট একটা স্টাডি রুম মতো, যেটা উনি সবসময় মিস করেছেন ছোটবেলা থেকে, যে পড়াশুনো করার একটা আলাদা ঘর দরকার সেটা উনি মনে করতেন। তো যেহেতু উনি বাড়িটা নিজে জমি কিনে বানিয়েছিলেন, তো সেই সময় না উনি একদম নিজের মনের মতো করে বাড়িটা বানানোর চেষ্টা করেন। এবং খুব ছোট, মানে একটা টেবিল চেয়ার সহ হয়তো আর একটু 2-3 হাত হয়তো আর এক্সট্রা জায়গা থাকবে, এরকমই একটা ছোট্ট স্টাডি রুম উনি বানান। এবং উনি মনে মনে ঠিক করে নিয়েছিলেন, যেহেতু উনি বই পড়তে খুব ভালোবাসতেন, তো উনি ভেবেছিলেন যে দেয়ালে একটা দেয়ালে আলমারি মতো করবেন, তো সেখানে থাকে থাকে উনি বই সাজিয়ে রাখবেন। যখন ইচ্ছা হবে ওনার পড়াশুনো করতে, তো উনি সেই ঘরে গিয়ে পড়াশুনোটা করবেন। তো যেরকম ভাবা উনি সেরকমই কাজ করা শুরু করলেন। এবার উনি যখনই ওই বাড়িটার কাজে হাত দিলেন, তো তখন না মানে যে আর কি মিস্ত্রি কাজ শুরু করেছিল, তো সেই মিস্ত্রি থেকে আর পুরো বাড়ি হওয়া অবধি এর মাঝখানে 4-4টে মিস্ত্রি কিন্তু চেঞ্জ হয়। ঠিক আছে? মানে প্রথমে একজন আসে, সে মাটি টাটি খুঁড়ে ভিত করে শুরু করে। তো কিছুদিন পরে তার আর কি মেন আর কি যে দুজন কাজের ছিলেন, তো তারা অসুস্থ হয়ে পড়ে। তো সেই জন্য উনি বলেন যে দেখুন, আমার এই দুজন সব থেকে যে দক্ষ শ্রমিক, তো তারাই অসুস্থ হয়ে গেছে। তো এখন আমি কবে আপনার কাজটা আমি কমপ্লিট করতে পারবো তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই। তো সেই জন্য উনি কাজটা ছেড়ে দেন। এরপরে আর একটা মিস্ত্রির কাছে যায়, তিনিও কিন্তু শ্রীরামপুরে বেশ সেই সময় খুব ভালো ভালো বাড়ি ঠাড়ি বানাতেন। তো তিনি দেখলেন ঠেকলেন, তো দেখার পরে উনি কাজ শুরু করলেন। এবার কাজ শুরু করার পরে ওনার হঠাৎ করে উনি যে দামে কাজটা করবেন বলে কথা দিয়েছিলেন, উনি কিন্তু কাজটা সেই দামে করতে পারবেন না সেটা উনি জানিয়ে দেন। উনি বলেন যে আমার আরও বেশি টাকা লাগবে। তো সেই সময় সৌম্যবাবুর অত অবস্থাও ছিল না যে উনি ফট করে অতটা টাকা দেবেন। তো উনি তখন বলেন যে ঠিক আছে, আমি আপনাকে দিয়ে তাহলে কাজটা করাতে পারবো না, আপনি কাজটা ছেড়ে দিন। এরপরে আর একজনের সাথে উনি কন্ট্যাক্ট করেন। তো সেইবার যে উনি কন্ট্যাক্ট করলেন, তো তিনি মানে বেশ কিছু মিস্ত্রি নিয়ে কাজ শুরু করলেন। মোটামুটি তখন মানে গাঁথনি হচ্ছে, মানে ঘরগুলো তো উঠছে আর কি। সেই সময় হঠাৎ করেই মানে কোনো কারণ ছাড়া, কোনো কারণ ওনারা বলেনি, ওরা বলে দেয় যে আমাদের একটা অন্য জায়গায় বড় কাজের আমরা বরাত পেয়েছি, তো আমরা আপনার এই কাজটা করতে পারবো না। তো সৌম্যবাবু বলছে যে এটা আবার কীরকম কথা, আপনি বড় কাজের বরাত পেতেই পারেন, কিন্তু আপনি তো আমাকে কথা দিয়েছেন যে আপনি কাজটা করে দেবেন। এবং যখন সৌম্যবাবুর বাড়ির কাজটা ওই মিস্ত্রি নিয়েছিল, সে কিন্তু সময়টাও বলে দিয়েছিল যে আমার এতটা সময় লাগবে। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে যে ওই মিস্ত্রিটা কোনো ভ্যালিড রিজন না দিয়েই কাজটা কিন্তু মাঝপথে ছেড়ে রেখে চলে যায়। যাই হোক, তো ওনার তো খুবই খারাপ এক্সপিরিয়েন্স হলো। উনি সে সময় একটু ভেঙে পড়লেন যে একটা বাড়ি বানাতে চাইছি, নিজে এত কষ্ট করে পড়াশুনো করেছি, চাকরি বাকরি করেছি, এত কষ্ট করে নিজে ঠিকমতো নিজের সকাল্লাদ পূরণ করে নিজে বাড়িটা আমি বানাবো, তো সেই বাড়িটা করতে এরকম বারবার মিস্ত্রিরা ছেড়ে চলে যাচ্ছে। তো তারপরে উনি আরেকজনের থেকে খোঁজ পেয়ে একটা মিস্ত্রির খোঁজ পান, এবং তাদেরকে উনি বলে দেন যে দেখুন, আমি আপনাকে কিছুটা টাকা দিচ্ছি, আপনি কাজ শুরু করুন, আমি কিন্তু তার মাঝখানে আপনাকে কোনো টাকা দেবো না, আপনার টাকা নিয়ে কোনো চিন্তা নেই, আমি এখানেই থাকি, আমি এখানে চাকরি করি, আপনি পুরো কাজটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনি পুরো টাকাটা নেবেন। কারণ আমার সাথে এর আগে 3বার এরকম ঘটনা ঘটেছে। তো আমি কিন্তু, আপনি যদি কাজটা করেন তবেই কিন্তু আপনি কাজটা হাতে নেবেন, নাহলে কিন্তু নেবেন না। কারণ আপনি 2 দিন কাজ করবেন, 5 দিন আসবেন না, তারপরে আমি আবার আপনার সাথে কন্ট্যাক্ট করবো, আপনি তারও 2-4 দিন পরে আমাকে বলবেন যে আপনি আমার কাজটা করতে পারবেন না। এরকম করে কিন্তু আমার সময়টা নষ্ট হচ্ছে। তো অ্যাট দ্যাট মোমেন্ট উনি না মানে খুবই হার্ট ব্রোকেন হয়ে গেছিলেন। উনি বুঝতে পারছিলেন না যে উনি কী করবেন। তো তারপরে ওই যে মিস্ত্রি ছিল, তারা যে টাইম বলেছিল তার থেকে বেশ কিছুটা সময় বেশি লাগে, কিন্তু তারা বাড়িটা কমপ্লিট করে। এবং কমপ্লিট করার পরে তারা টাকা পয়সা নিয়ে চলে যায়। এবার যেদিন বাড়িটা কমপ্লিট হলো, মানে মিস্ত্রিদের সমস্ত রং মানে কাজকর্ম, মানে ওরাই আবার রঙের মিস্ত্রি দিয়েছিল, রং ঠং করে সব কাজ যখন কমপ্লিট হলো, তো তখন ওই যে আর কি মিস্ত্রিটা ছিল, যিনি আর কি মালিক ছিল, তো সে একটা কথা বলেছিল
যে আপনি যে জায়গাটায় মানে বাড়িটা নিয়েছেন, পরিবেশটা খুবই ভালো, মানে কিছুটা গিয়েই মা গঙ্গা, সুন্দর ফুরফুরে হাওয়া। বলছে যে কিন্তু জায়গাটা না একটুখানি কীরকম যেন, মানে আমার ছেলেরা যে কাজকর্ম করেছে ওরা বলছিল যে একটুখানি দুপুরের দিকে কীরকমটা গা ছমছম করে, কীরকম একটা। তো তখন সৌম্যবাবু বলছে যে বাবা আপনাদের মিস্ত্রিরা কোথায় কোথায় গিয়ে মানে কাজ করছে, তো হঠাৎ করে আমার এই বাড়িটা কেন এরকম মনে হলো। তো বলছে না আসলে সামনে দিয়ে গঙ্গা আছে, তো হয়তো আমার যারা কাজ করছে তারা হয়তো একটু ভয় ঠয় পায়, যেহেতু গঙ্গায় অনেক রকম অনেক সময় অনেক কিছু দেখা যায়। তো উনি না অতটা আর কথাটা মানে পাত্তা দেয়নি, ঠিক আছে কাজ হয়ে গেছে, মিটে গেছে। আর তারপরে তার আগ দিয়ে কিন্তু ওনার বিয়ে হয়ে গেছিল। তো বিয়ে হয়ে গেছিল, এবার উনি তখন ওনার সৌম্যবাবু, তার মা, বাবা, স্ত্রী, ওনার বোন ছিল, বোনের তো বিয়ে হয়ে গেছিল আগেই। তো সবাইকে নিয়ে উনি ওই বাড়িতে শিফট করে গেলেন শ্রীরামপুরে। এবং ওনারা আগে যে একান্নবর্তী পরিবারে শ্রীরামপুরে যে বাড়িটায় থাকতো সেটা থেকে কিন্তু এই বাড়িটা খুব বিশাল যে দূর তা কিন্তু নয়। যাই হোক, তো ওই নতুন বাড়িতে এসে খুবই মানে আনন্দে আর কি দিন কাটতে লাগলো, সব কিছু খুব ভালো ছিল। তো প্রথম দিকে কিন্তু সব কিছু খুব ঠিকঠাকই ছিল, প্রথম 2-3 মাস খুব ঠিকঠাক ছিল। কিন্তু এর মাঝখানেই হঠাৎ করেই মানে সৌম্যবাবু একটা বিষয় খেয়াল করতে থাকেন যে ওনার বাড়িতে রান্নাঘর বা বাথরুমের যে কলগুলো রয়েছে, যে ওয়াটার ট্যাপগুলো রয়েছে, সেটা থেকে না মানে কীরকমভাবে জল লিক করে, মানে টপ 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 করে জল পড়ে। তো উনি যে মিস্ত্রিকে দিয়ে কাজ করিয়েছিলেন তো তাকে একদিন ডাকলেন, তো ডেকে বলছে যে আপনি এগুলো ঠিকমতো লাগাননি, এরকম করে জল পড়ে। তো উনি বললেন যে আমি তো ঠিকঠাকই লাগিয়েছি। তো যাই হোক, তো সেই মিস্ত্রি এসে আবার সব কিছু ঠিকঠাক করে দিয়ে গেল, একদম সবাই দেখলো যে আর জল পড়ছে না, চলে গেল মিস্ত্রি। কিন্তু ওই মিস্ত্রি ঠিক করে যাওয়ার দিন 7 পর থেকে আবার দেখা গেল যে বাথরুমের নয় কিন্তু রান্নাঘরের বেসিনের যে ওয়াটার ট্যাপটা রয়েছে সেই কল থেকে টপ টপ করে জল পড়ছে। সবাই খুব অবাক হয়ে গেল যে এটা কি ধরনের ব্যাপার, এভাবে জল পড়ে যাচ্ছে, জলেরও অপচয়। এরপরে যেটা হলো যে ওই ট্যাপটাকে সরিয়ে একটা নতুন ট্যাপ, মানে পুরো ওই ট্যাপটাও নতুনই ছিল কিন্তু সেটাও উনি খুলে ফেলে আর একটা অন্য ট্যাপ লাগালেন। যাই হোক, লাগানো হলো, তাতেও দেখা যাচ্ছে যে জল কিন্তু কোনোভাবে মানে মাঝে মধ্যেই পড়ছে, কখনো পড়ছে না, কিন্তু পুরোপুরি ব্যাপারটা ঠিক হলো না। এরপরে যেটা হচ্ছে যে ওনাদের ঘরের মানে একদম বেডরুমের যে লাইট, সেই লাইটটাও নতুন, পুরো নতুন বাড়ি, সব কিছুই নতুন ফিটিংস আছে। তাতেও দেখা যাচ্ছে যে মাঝে মধ্যেই কিন্তু ওখানে লাইটটা কেটে যায়, বা নতুন যদি টিউব লাইট নিয়েও আসা হয় বা নতুন বাল্ব নিয়ে আসা হয়, সেই বাল্বটা যখন দোকানে গিয়ে টেস্ট করে দেখা হয় তখন দেখা যাচ্ছে সব কিছু ঠিকঠাক চলছে। কিন্তু যেই মুহূর্তে সেটাকে ঘরের মধ্যে আর কি মানে এসে ঘরে ফিট করা হচ্ছে, দেখা যাচ্ছে যে সেই লাইটটা কিন্তু ঠিকমতো জ্বলছে, মানে অতটা উজ্জ্বল হচ্ছে না আলো। এবার ওনাদের যে মানে দেয়ালের যে রং ছিল, সেই দেয়ালের রংটা ছিল হচ্ছে পিঙ্ক কালারের। এবার ওনারা তখন ভাবছেন যে আচ্ছা ঘরের দেওয়ালের কালারটা পিঙ্ক বলে কি আলোটা খুব একটা ফুটছে না, তো এটা নিয়ে আর কি মানে ভাবছে যে কি হয়তো তা সেই জন্যই হচ্ছে। বা নতুন টিউব লাইট দোকান থেকে টেস্ট করে কিনে আনা হয়েছে, এবার সেটার মধ্যে তো কোনো প্রবলেম থাকার সম্ভব নয়। কিন্তু বাড়ির সকলেই ভাবতে লাগলো যে তাহলে হয়তো ঘরের রংটা যেহেতু পিঙ্ক সেই জন্য হয়তো আলোটা অতটা ফুটছে না। তো এই ব্যাপারগুলো কিন্তু একদম ইনিশিয়াল স্টেজে ওনারা বুঝতে পারলেন। এবং এই যে ইমেলটা উনি করে সৌম্যকান্তিবাবু লিখেছেন, আমাদের এই চ্যানেলে ইমেলটা করেছেন, তো সেখানে উনি একটা কথা মেনশন করেছেন যে আমি যেন ওনাদের সাথে যে যে ঘটনাগুলো ঘটেছে বা যে যে সাইনগুলো ওনারা পেয়েছিলেন যেখানে কোনো বাস্তু দোষ আছে বা কিছু, সেটা যেন আমি খুব ভালোভাবে আপনাদের সকলের সামনে তুলে ধরি, খুব ভালো করে যেন এক্সপ্লেন করি। তো নিশ্চয়ই সৌম্যবাবু আজকের এই ঘটনাটা শুনছেন, আমি চেষ্টা করছি যে যতটা সম্ভব এই উনি যে ব্যাপারগুলো লিখেছেন বা যে পয়েন্টগুলো উনি মার্ক করেছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরতে। তো আপনাদের কারোর যদি কোনো চেনা পরিচিত জায়গা বা আপনাদের কারোর বাড়ির আশেপাশে যে এরকম ঘটনা ঘটে যে কোনো কারণ ছাড়াই, মানে কোনো রিজন থাকলে মানে ওয়াটার ট্যাপ থেকে জল লিক করতেই পারে বা আলোর প্রবলেম থাকলে সেটা সমস্যা হতে পারে, কিন্তু যদি দেখা যায় যে কোনো প্রপার রিজন নেই, নতুন কল থেকেও এভাবে জল লিক করছে বা আলো ঠিকমতো জ্বলছে না,
তাহলে কিন্তু আপনাদেরকে সাবধান হয়ে যেতে হবে। যাই হোক, তো এবার আমি আবার ঘটনায় ফিরছি। তো এটা তো হলো। তো উনি ভাবলেন যে ঠিক আছে, কিছুদিন এভাবে চলুক, তারপরে দেখা যাবে কি করা যায়। এইরকম করতে করতে হঠাৎ একদিন কি হয়, সেদিনকে ভর দুপুরবেলা হঠাৎ করেই ওনাদের বাড়িতে সেদিনকে খুব যে লোক আসার কথা ছিল তা নয়, তো ওনাদেরই এক কোনো আত্মীয়র বিয়ে ছিল। তো সেই বিয়ের কার্ড দেওয়ার জন্য বেশ 3-4 জন আত্মীয় আসে। তো সেই যে আত্মীয় এসছিল ওনাদের বাড়িতে, সৌম্যবাবুর বাড়িতে, তো তাদের সাথে একটা বাচ্চা এসছিল। ঠিক আছে, বাচ্চাটার বয়স হচ্ছে প্রায় ওই 10 বছরটাক বয়স হবে। আর বাচ্চাটা হচ্ছে প্রচণ্ড দুরন্ত, মানে প্রচণ্ড দুরন্ত। ঠিক আছে, মানে ওকে জাস্ট ওর হাতটা ছেড়ে দিলেই ও যে ঘরের, মানে নতুন কারোর বাড়িতে এলেও সে এ ঘর ও ঘর ঘুরে বেড়াবে, ঘর থেকে বাইরে বেরিয়ে দেখবে আশেপাশে কি আছে ঘরের আশেপাশে। এবং ওকে মানে সেই যে আত্মীয়ের যে বাচ্চা, যেটা সৌম্যবাবু ইমেলে লিখেছেন যে তাকে যথেষ্ট বাড়ি থেকে শাসন করতো তার বাবা মা, বাড়ির আরও লোকেরা, কিন্তু বাচ্চাটা কারোর কথা শুনতো না। মানে 10 বছরের বাচ্চা সে, মানে তাকে রাখা মুশকিল, প্রচণ্ড দুরন্ত। আর তার কারোর সাথে নয়, সে একা একাই ঘুরে বেড়ায়, নাচানাচি করে, এরকম। তো ওই বাচ্চাটা যখন ওনাদের বাড়িতে এসেছে, তো বাচ্চাটা এসে না, মানে এর আগেও এসছে, কিন্তু সেটা অন্য ওনাদের যে একান্নবর্তী পরিবার যে বড় যে বাড়িটা ছিল সেই বাড়িটায় গেছিল, তখন বাচ্চাটা একটু ছোট ছিল। এবার এই বাড়িতে এসছে, তো বাচ্চাটা বাড়িটা দেখছে ভালো করে, নতুন বাড়ি, সুন্দর দেখছে, ঘুরছে, একবার বলছে আমি ছাদে যাব। তো যাই হোক, ওর মা ওকে একবার ছাদে নিয়ে গেল। তো এরকম করতে করতে ও বলছে যে একটুখানি বাড়িটা দেখি। এবার ওনাদের বাড়িটায় না, মানে বাড়ি ছাড়া খুব বেশি আর ফাঁকা জায়গা ছিল না, সামনে একদমই 2 কাঠারও কম জায়গার উপরে বাড়ি, বুঝতেই পারছেন। তো খুব বেশি আশেপাশে জায়গা ওনাদের ছিল না। তো সামনেটা ওনারা একটুখানি গাছ করেছিলেন, ছোট ছোট কিছু গাছ ছিল। এবার বাচ্চাটা কি করেছে, মানে ওর বাবা মা সবার যারা নিমন্ত্রণ করতে এসেছিল তারা কথা টথা বলা হয়ে গেছে, বা তারা বেরোবে, তো উঠে পড়েছে সোফা থেকে। তো বাচ্চাটা কি করেছে, সামনেটা চলে গেছে ঘরের, যেখানটায় গাছ ফাছগুলো ছিল। এবার ওখানে গিয়ে ঘুরেছে, দেখছে, মানে এরকম আর কি দেখছে ঠেকছে। তো হঠাৎ করেই বাচ্চাটা বলছে, মানে ঘরের মধ্যে ঢুকে এসে, যে আমি দেখলাম তোমাদের সামনে যে তোমরা গাছগুলো রেখেছো, গাছের পাতাগুলো পুড়ে পুড়ে যাচ্ছে। তো মানে ভাবছে যে এ আবার কি কথা, গাছের পাতা পুড়ে যাচ্ছে রে, ভেবেছে বাচ্চা মানুষ কি বলেছে। আর বাচ্চাটা প্রচণ্ড দুরন্ত, মানে ওর সাথে বেশিক্ষণ, মানে ওর খেলাধুলোকে এন্টারটেন করতে হবে, বা তার সাথে খেললে তো আরও ভালো। তো ভেবেছে বাচ্চাটা হয়তো কিছু একটা বলছে তোমাদের গাছের পাতাগুলো না পুড়ে পুড়ে যাচ্ছে আগুনে। তো একবার সামনে এসে একজন দেখেছে যে সত্যি সত্যি কোনো অগ্নিকাণ্ড ঘটলো কিনা, তো দেখছে না, একদম অ্যাজ ইট ইজ রয়েছে, কিচ্ছু প্রবলেম নেই। তো যথারীতি বাচ্চাটার কথাকে একদমই পাত্তা দেওয়া হয়নি। এবার ওই আত্মীয়রা চলে গেছে বাড়িতে। এবার ওরা গেছে প্রায় ওই সন্ধে নাগাদ, ঠিক আছে। তো আর তারপরে আর কেউ সেভাবে, মানে বাচ্চাটার ওই যে কথাগুলো বলছিল সেটা শোনেও নি, আর দেখা তো দূরের কথা। একবার দেখেছিল যে কোনো কিছু নেই, তো ভেবেছে বাচ্চাটা হয়তো ওরা মন করা কথা বলেছে, যেরকম বাচ্চারা অনেক সময়ই বলে থাকে। তো পরের দিন সকালে এই সৌম্যবাবুর মা হঠাৎ করেই চিৎকার করছে, সকালবেলা চিৎকার করছে বাইরে দাঁড়িয়ে, কি হলো এটা এরকম করে চিৎকার করছে। তো ঘরের সকলোক সবাই বেরিয়ে এসছে। তো ওনাদের বাড়িটা কীরকম ছিল আমি একটুখানি বলি। সেটা হচ্ছে যে ওনাদের বাড়িটা না, মানে ছোট জায়গার উপরে, যেহেতু 1.5 কাঠার একটু বেশি, 2 কাঠার কম, তো সেখানে বাড়িটাই পুরো বেশিরভাগ এরিয়া নিয়েছিল। আর বাকি যেটুকু যা জায়গা ছিল সামনের দিকটা, সেখানে ওই ছোট ছোট কিছু ফুল গাছ টাছ ছিল, আর সামনে একটা গেট। তো সবাই বাইরে এসছে, তো এসে বলছে কি হয়েছে, এত চিৎকার চেঁচামেচি করছো কেন? তো তখন ওনার মা দেখাচ্ছে যে ওনাদের একটা জবা গাছ ছিল, একটা গোলাপ গাছ ছিল, একটা ছোট্ট, মানে জাস্ট সবে হচ্ছে একটা পেঁপে গাছ ছিল, একটা ছোট নয়নতারা ফুলের গাছ ছিল। সেই প্রত্যেকটা গাছে নিচের দিকের যে পাতাগুলো, মানে পুরো গাছটা নয় কিন্তু নিচের দিকে, অপেক্ষাকৃত নিচের দিকের পোর্শনের যে পাতাগুলো রয়েছে, সেই পাতাগুলো না, মানে যদি এরকম হয় যে কেউ একটা মোমবাতি ধরিয়ে যদি পাতাগুলোর উপরে রাখে, যে পাতাগুলো কালো কালো হয়ে পুড়তে শুরু করবে, মানে এমন নয় যে গাছের কাণ্ডটা পুড়ে গেছে, কাণ্ডটা কিন্তু ঠিক আছে, বা মূল থেকে যে অংশটা উপরের দিকে গাছের উঠেছে সেই জায়গাটা কিন্তু অ্যাজ ইট ইজ ঠিক আছে, জাস্ট ওই নিচের দিকের বেশ কিছু পাতা কিন্তু পোড়া। সেটা জবা গাছের ক্ষেত্রেও পোড়া, পেঁপে গাছের
তো নিচের দিকে খুব বেশি পাতা হয় না, তো সেখানেও কয়েকটা পাতা পোড়া ওপরের দিকে, আর গোলাপ গাছের পাতা পোড়া, মোটামুটি আর কি ওখানে যে কটা গাছ ছিল সব কটা নিচের দিকের কিছু পাতা পোড়া। তো তখন না মানে সবাই পুরো অবাক হয়ে গেছে যে ব্যাপারটা কি হলো। তো ভাবছে যে আরে কালকে তো বাচ্চাটা বলছিল যে পুড়ে পুড়ে গেছে, আমরা একবার বাইরে গিয়ে দেখলাম যে কি পুড়ে পুড়ে গেছে, কিছু কি আগুন ঠাগুন ধরলো কি না, তখন তো কোথাও কিছু ছিল না, হঠাৎ করে গাছের পাতা পুড়ে গেল কি করে। এবার ব্যাপারটা হচ্ছে যে ওই বাচ্চাটা খুব দুষ্টু ছিল। এবার অনেক সময় হয় না যে বাড়িতে হয়তো বড় কারোর কাছে হয়তো কোনো লাইটার আছে বা কোনো দেশলাই আছে, অনেক বাচ্চা কী করে সেটাকে নিয়ে জ্বালাতে খুব পছন্দ করে, একটু লাইটার জ্বালালাম, একটু দেশলাই কাঠি ধরালাম, এটা অনেক বাচ্চাই ছোটোবেলায় এগুলো করে। এবার ভাবছে যে এতগুলো গাছের পাতা পুড়লোটা কি করে, ওপরের দিকের পাতাগুলো ঠিক আছে, ওখানে কোনো কিছু জ্বালানোও হয়নি, আগুন ঠাগুন জ্বালানো হয়নি আশেপাশে, তো গাছের পাতাটা পুড়বে কি করে। আর কালকে বাচ্চাটা যখন বলছিল তখন ওখানে কিছুই ছিল না, বা তখন ওনারা না মানে ওপর ওপর জাস্ট দেখেছে। এবার সকালবেলা ওনার মা কী করতো, ওই যে কাজের লোক আসতো সে কী করতো, প্রত্যেকদিন ওদের বাইরের যে গেটটা ছিল সেই গেটটা ধোয়াতো, তো উনি দাঁড় করিয়ে থেকে ধোয়াতেন। তো সেই ধোয়াতে গিয়ে উনি কিন্তু দেখেছেন গাছের নিচের পাতাগুলো পোড়া। এবার ঘটনা হচ্ছে যে এটা যদি আগে থেকেই পোড়া থাকতো তাহলে ওটা আগেই চোখে পড়তো, তাই তো। আর যেহেতু সেটা আগে চোখে পড়েনি, ঠিক কালকেই পড়েছে, এবং ঠিক তার আগের দিন বাচ্চাটা ওরকম বিকেলবেলা যখন ওরা ওই আত্মীয়রা উঠে চলে যাচ্ছিল তার আগে বাচ্চাটা বলছে যে গাছের পাতাগুলো পুড়ে পুড়ে যাচ্ছে, তার মানে ওরা ভাবে যে বাচ্চাটার কাছে তাহলে কোনো লাইটার ফাইটার হাতে এসে গেছে, যে বাচ্চাটা লুকিয়ে লুকিয়ে এরকম করছিল, মানে খুব দুরন্ত যেহেতু বাচ্চাটা, তো ওর উপর একটা সন্দেহ জাগে যে আরে বাচ্চাটা এরকম করেনি তো। এবার এবার দেখুন, এটা একটা মনে সন্দেহ জেগেছে, কিন্তু ঘটনা হচ্ছে যে এরকম সন্দেহ জাগলেই তার বাচ্চাটাকে বা তার বাবা মাকে তার ওভাবে জিজ্ঞেস করা যায়, ব্যাপারটা খুব খারাপ দেখাবে। এটা একটা খুব সিরিয়াস অ্যালিগেশন টাইপের, যে বাচ্চা এসে লাইটার হোক বা দেশলাই দিয়ে গাছের পাতা পুড়িয়ে দিয়েছে, ব্যাপারটা খুব রিস্কিও। কিন্তু না মানে ভাবছে যে কী করে তাহলে এটা হলো, এটা হওয়ার তো কোনো কারণ নেই, মানে ওই সামনের দিকটায় কোনো গাছপালা কিছু জ্বালানো হয়নি, কোনো আগুন জ্বালানো হয়নি, কিছুই না। আর দেখবেন অনেক সময় প্রচণ্ড রোদে কিছু কিছু সময় গাছের পাতা কিন্তু একটু কালো কালো হয়েছে, কিন্তু তাই বলে ওরকম পুড়ে যায় না, মানে পুরো পোড়া টাইপের। তো ভাবছি এটা জিজ্ঞেস তো করা যায় না, তো তখন ভাবলো যে ঠিক আছে বাচ্চাটাকে মানে ওর মা বাবাকে ফোন করে এমনি যা দু একটা কথা বলতে বলতে একটুখানি কায়দা করে কিছু জিজ্ঞেস করবে যে বাচ্চাটার হাতে কোনো লাইটার বা কিছু এরকম থাকে কি না। তো যাই হোক, তো অনেক রকম অনেক ফোন করা হলো ওদেরকে। তো ফোন করে এমনি নর্মাল অনেকক্ষণ কথা হয়, তো কথা হওয়ার পরে বলছে যে অনেক মানে আর কি একটুখানি কায়দা করে তো বলতে হবে, তো বলছে যে অনেক বাচ্চা না এরকম লাইটার দেশলাই নিয়ে এরকম দুষ্টুমি করে, তো তোমাদের বাচ্চাটা কি এগুলো মানে করে, মানে এরকম কেউ দেশলাই লাইটার কি কখনো নেয়, মানে যা জানার চেষ্টা করছে, কারণ কারণটা তো বুঝতে পারছে না, বাট বাড়িতে এরকম ঘটনা ঘটেছে, বুঝতেই পারছেন কারণটা জানা খুব দরকার। তো তখন বাচ্চাটার মা বলছে না না, ও এমনি দুষ্টুমি করে, এমনি খেলে খেলে, কিন্তু ওর আগুন তারপরে এই প্রদীপের সামনেও আসতে চায় না, ওর এত নাকি ভয় লাগে পুজোর সময়, ও এমনিতে খুব ভীতু। তখন বলছে কেন তুমি এই কথা কেন জিজ্ঞেস করেছো। তখন বলছে না আমি সেদিনকে একটা আমাদের পাশের বাড়িতে দেখলাম একটা বাচ্চা ওরকম দেশলাই আর লাইটার নিয়ে খেলছিল, তাই জিজ্ঞেস করলাম। বলছে না না ওরকম কোনো ব্যাপার না, ও এমনিতে খুব ভয় পায়। বললো আচ্ছা আচ্ছা ঠিক আছে। এবার ফোনটা রেখে দিয়েছে। ফোনটা রেখে দেওয়ার পরে সবাই মিলে ভাবছে যে আচ্ছা বাচ্চাটা ও যদি এই কাজটা করে না থাকে তাহলে কে কাজটা করলো, কারণ কেউ তো পুড়িয়েছে, প্রত্যেকটা গাছের পাতাগুলো পুরো কালো কালো হয়ে গেছে। যাই হোক, অনেক কিছু বোঝার চেষ্টা করা হলো কি করে হতে পারে, কি কি কারণ থাকতে পারে, কিন্তু কোনো ক্ষেত্রেই কিন্তু কিছু বোঝা গেল না যে কেন এই ঘটনাটা ঘটলো। অমীমাংসিত থাকলো ব্যাপারটা। যাই হোক, দিন কয়েক বাদে মানে মধ্যে সবাই ব্যাপারটা ভুলে যায় যে ঠিক আছে হয়েছে, হয়তো কোনো কারণে হয়েছে, ব্যাপারটা নিয়ে অত ভাবার কিছু নেই। এবারে দিন 15 পরে ওদের সেই আত্মীয়ার যে বিয়ে ছিল সেই বিয়েতে সপরিবারে সবাই চলে যায়। গেছে ভালো কথা, খুব সুন্দর করে বিয়ে থার অনুষ্ঠান মিটে, এবং বিয়েটায় কিন্তু ওরা খুব যে বিশাল দূরে গেছিল তা কিন্তু নয়, ওনারা 4 দিনের জন্য বিয়ের নিমন্ত্রণে যায়, এবং সেটা এসেছিল কিন্তু এই উত্তর 24 পরগনার দিকে, মানে ওনাদের বাড়ি থেকে 2.5-3 ঘন্টা লাগে, যেহেতু ওদের সাথে মানে খুবই একটা আত্মীয়তার সম্পর্ক রয়েছে, তো সেই জন্য ওরা যাতায়াত করেনি, ওরা ওখান থেকেই মানে 4 দিন বিয়েরটা পুরো কাটিয়ে বাড়ি আসে। এবার বিয়ে
বিয়ের জন্য যখন ওরা বাড়ি থেকে বেরিয়েছিল, তো যেভাবে আর 5টা নর্মাল মানুষ বাড়ি থেকে 3-4 দিনের জন্য বেরোয়, সেভাবেই কিন্তু ওনারা বেরিয়েছিলেন। তো সেটার মানে আমি যেটা বলতে চাইছি যে দরজা জানলা প্রপার বন্ধ করে, বাড়িতে মেন সুইচ অফ করে, সব কিছু ঠিকঠাক করে ওনারা ঘর থেকে বেরোন। এবার যে ওই 4টে দিন কাটানোর পরে ওনারা যখন বাড়িতে আসেন, বাড়িতে আসার পরে ওনাদের কিন্তু মানে তখন ওরা ঘরে ঢোকেনি, চক্ষু চড়ক গাছ। কেন চক্ষু চড়ক গাছ বললাম? দেখছে যে ওদের যে গাছগুলো রয়েছিল সেই প্রত্যেকটা গাছ মানে আধা পুড়ে গেছে, মানে পোড়া পোড়া হয়ে গেছে, আর আধা পুরো শুকিয়ে গেছে। মানে মনে হচ্ছে যেন ওরা মাটি থেকে ওদেরকে উপড়ে রাখা হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ওদের গোড়াগুলো মাটিতেই রয়েছে, কিন্তু অর্ধেক পুড়ে গেছে, অর্ধেক শুকিয়ে গেছে। আর দেখতে পাচ্ছে যে মানে ওই ওদের ঘর থেকে গেটের মাঝখানে যেটুকু আর কি জায়গা রয়েছে, প্রত্যেকটা জায়গা কীরকম একটা অদ্ভুত টাইপের ধুলো ময়লা পড়ে আছে। দেখে মনে হচ্ছে যেন বহুদিন ঝাড় দেওয়া হয় না। আর ওরা মাত্র 4 দিন ছিল না, বাট দেখে মনে হচ্ছে যেন ওরা বহুদিন ছিল না। এটা দেখে না মানে ওরা খুব অবাক লাগে যে এরকম গাছগুলোর অবস্থা। কারণ ওরা যখন বেরিয়েছিল তখন ওদের গোলাপ গাছে কুড়ি ছিল, মানে 1-2 দিনের মধ্যে সেই কুড়ির ফুল ফোটার কথা ছিল। নয়নতারা গাছে ফুল কিছু ছিল। দেখছি গাছটা পুরো মরে গেছে, প্রত্যেকটা গাছ পুরো মরে গেছে, আর অর্ধেক পোড়া। এটা দেখে না ওদের সকলের, হোমবাবুর তো প্রচণ্ড খারাপ লাগে, ওনার বউ খুব ভয় পেয়ে যায় যে কী ব্যাপার হলো, এরকম কেন ঘটলো। এবার এই অবধি আমি যেটা বললাম সেটা কিন্তু ঘরের বাইরের কথা বললাম। এবার আমি আসছি ঘরের ভিতরে ঢুকে ওনারা কি দেখলেন। ঘরের ভিতরে ঢুকে ওনারা দেখলেন যে ঘরের ভিতরের জিনিস পুরো লণ্ডভণ্ড, পুরো লণ্ডভণ্ড। এবং ওনাদের বাড়িটা কীরকম ছিল, জানলাগুলো কীরকম ছিল সেটা একটুখানি বলি। এই ঘটনাটা আজ থেকে প্রায় 10-12 বছর আগেকার ঘটনা। তো সেই সময় ওনাদের ওখানে আর কি যেরকম ছিল যে ওই অ্যালুমিনিয়ামের শিট দেওয়া ওরকম জানলা কিন্তু ছিল না, বা কাঁচ, অ্যালুমিনিয়াম স্টিলের আর কি ফ্রেমের মধ্যে কাঁচ দিয়ে ওরকম জানলা ছিল না। ওনাদের ছিল মানে একটা সলিড গ্রিল, এবং গ্রিলটা ছিল বাইরের দিক করে, আর ভিতরের দিকে ছিল একদম কাঠের দরজা। মানে জানলার দরজা তো কাঠের ছিলই, প্লাস জানলাগুলোও কিন্তু কাঠের ছিল। এবার দেখছে যে একটা জানলার একটু অংশ কিন্তু ফাঁকা রয়েছে, মানে সেই জায়গাটা লাগানো নয়। আর ঘরের ভিতরে প্রত্যেকটা জিনিস পুরো লণ্ডভণ্ড করা, মানে রান্নাঘর পুরো লণ্ডভণ্ড। দেখে মনে হচ্ছে প্রচুর দিন কেউ ঘরে ছিল না, চারিদিকে পুরো মানে ধুলোয় ধুলো হয়ে গেছে। রান্নাঘর পুরো লণ্ডভণ্ড, বাথরুম লণ্ডভণ্ড। আর বেডরুম যেটা ছিল সেই বেডরুমটা গিয়ে ঢুকে দেখছে যে মানে 10-12 বছর যদি কোনো একটা ঘরকে বন্ধ অবস্থায় রাখা হয় তাহলেও হয়তো সেই পরিমাণ ঝুল জমবে না, সেই পরিমাণ ধুলো হবে না, যেই পরিমাণ ধুলোরা মাত্র 4 দিন না থাকায় হয়েছিল। মানে মাকড়সার জাল থেকে শুরু করে, মানে ওদের বেডের উপরে যেটা সৌম্যবাবু লিখেছেন যে বেডের উপরে বিছানার চাদরের রং চেনা যাচ্ছে না। দুটো বালিশ ছিল, সেই বালিশ দুটোর উপরে পুরো ধুলো। মানে মনে হবে না যে ওটা মাত্র 4 দিন ওনারা বাড়ি ছিলেন না। ঘরের মধ্যে পুরো বাড়ির মধ্যে মনে হচ্ছে না করে ধুলোর ঝড় বয়ে গেছে, আর তেমনি ঝুলকালি। এবারে যেটা ঘটলো সেটা হচ্ছে যে মানে সেই জিনিস তো পরিষ্কার করতে করতে প্রচুর সময় গেল। এবারে বাড়ির মধ্যে কিন্তু একটা অশান্তির সেদিন সৃষ্টি হয়। কী নিয়ে অশান্তি হয় সেটা একটুখানি বলি। ওই যে আমি আপনাদেরকে বললাম যে বেডরুমের দিকের একটা জানলার একটা পাল্লার দিকটা একটুখানি খোলা ছিল, কিন্তু দেখুন অদ্ভুত বিষয় হচ্ছে যে ওইটা খোলা থাকলেও সেটা কিভাবে খুলে গেছে সেটা যায় না, সেটা পুরো হাট খোলা ছিল না, মানে একটুখানি ফাঁক ছিল। এবার যদি ওখান দিয়ে কোনো মানুষ, চোর বা ডাকাত কিছু যদি ঢুকতো, তাদেরকে তো ওই শিকটা কাটতে হতো। না হলে ওরকম মানে ওনাদের পুরো ঢালাই করা পুরো সলিড একটা গ্রিল ছিল, এবং সেই গ্রিলের মধ্যে এমন কোনো ফাঁক নেই যেটা দিয়ে একটা মানুষ ঢোকা তো অসম্ভব ব্যাপার। একটা মানে কুকুর, বড়সড় একটা কুকুরকেও কিন্তু ঢুকতে পারবে না। ফলে সেখান দিয়ে কেউ ঢুকে যে ঘরে লণ্ডভণ্ড করেছে, তছনছ করেছে, সেরকম কিন্তু কোনো ব্যাপার নয়। আবার ওনারা আলমারি খুঁড়ে চেক করেন, তো দেখেন যে কোনো ভ্যালুয়েবল জিনিস খোয়া গেছে কিনা, তো ওনারা দেখেন না, কোনো ভ্যালুয়েবল জিনিস খোয়া যায়নি। কিন্তু ঘরের দেওয়াল থেকে শুরু করে প্রচণ্ড নোংরা হয়েছে। আর এই 4 দিনের মধ্যে কিন্তু কোনো রকম কোনো কালবৈশাখী, ঝড়, বৃষ্টি কিচ্ছু হয়নি। তো বুঝতেই পারছেন এটা কোয়াইট আনকমন যে ঘরের অবস্থা মাত্র 4 দিন এরকম হয়।
তো মানে সৌম্যবাবু সেই সময় কি হলো উনি নিজেও জানেন না, উনি কিন্তু ওনার স্ত্রীর উপরে খুব রেগে গেলেন। উনি ওনার স্ত্রীকে বলেন যে তুমি বেরোনোর আগে ঠিকমতো ঘরটা চেক করোনি, তুমি বেডরুমের জানলা খুলে রেখে গেছিলে, নিশ্চয়ই সেখান থেকে কিছু একটা ঢুকেছে, ঢুকে এরকম হয়েছে, পুরো ঘর এরকম নোংরা হয়ে গেছে। তো ওনার স্ত্রীও এটা শুনে তো খুব রেগে যান, উনি বলছেন তুমি সব দোষ এখন আমায় দিচ্ছ, আমি কি করেছি? আর এই জানলা এভাবে যে আমি নিজে হাতে জানলা বন্ধ করেছি, ফলে জানলা এভাবে খোলার কথা নয়। আর যদি কোনো কারণে জানলা খুলেও থাকে তাহলে এখান দিয়ে তো সামনে তো গ্রিলটা রয়েছে, গ্রিলটা আসতে গেলে কোনো মানুষের থাকে গ্রিলটা টপকে আসতে হবে অথবা গ্রিলটা কেটে আসতে হবে, তো সেটা তো কিছু হয়নি। ফলে এখানে তুমি কি করে বুঝছো যে কোনো মানুষ এসে এরকম করেছে? কিন্তু মানে ইমেলে যেটা সৌম্যবাবু লিখেছেন যে ওনাদের পুরো বাড়িটা পুরো তছনছ করা হয়েছে, মানে কোথায় ইভেন ওনাদের ঘরে যেখানে আর কি নিউজ পেপারগুলো জমিয়ে রাখা হতো সেইগুলো পর্যন্ত ফেলে দেওয়া হয়েছে, ঘরের প্রত্যেকটা রান্নার বাড়ির মশলাপাতি চাল ডাল সব উপরে ফেলে একদম যাতা অবস্থা। মানে ওটা যে কোনো মানুষ, মানে কোনো মানুষ যদি হাত দিয়ে সব কিছু ঠেলে ঠেলে ফেলে দিয়ে নোংরা করে সেটা একরকম হয়, কিন্তু সেটা ছাড়া এভাবে নোংরা করাটা কিন্তু কোয়াইট ইম্পসিবল। তো বুঝতেই পারছেন বাড়িতে কিন্তু এটা নিয়ে একটা অশান্তির পরিবেশ সৃষ্টি হলো। আর তার মধ্যেই চরম নোংরা যে ঘরদোর হয়ে রয়েছে সেগুলোকে পরিষ্কার করার একটা চাপ সেটা তো আছেই। তো এই প্রথম শুরু হলো সৌম্যবাবুর পরিবারের অশান্তি, এবং ওই দিন থেকে প্রত্যেক দিন রোজ কিছু না কিছু ছোটোখাটো ব্যাপার নিয়ে পরিবারে সৌম্যবাবুর সাথে ওনার স্ত্রী, ওনার মা, ওনার বাবা সকলের কিন্তু ঝগড়া লাগতো কিছু না কিছু বিষয় নিয়ে। এবং যেটা কিন্তু প্রথম থেকে একেবারেই এরকম ছিল না, সবার সবার সাথে খুবই সদ্ভাব ছিল, সবার সবার সাথে খুবই ভালো একটা সম্পর্ক ছিল। কিন্তু এক্ষেত্রে দেখা গেল প্রত্যেক দিন বাড়িতে ঝগড়া হচ্ছে, অশান্তি হচ্ছে, একটা ক্লেশ কলহ কিন্তু সব সময় লেগে রয়েছে। আচ্ছা, এটা একটা গেল। এরপরে যেটা হলো সেটা হচ্ছে যে হঠাৎ করেই মানে সৌম্যবাবু নিজের টাকা পয়সা নিয়ে কিন্তু উনি খুব সচেতন থাকতেন, আমরা প্রত্যেকটা মানুষই খুবই সচেতন, কিন্তু তবুও দেখবেন যতই আপনি সচেতন হন না কেন আপনার সাথে যদি কিছু ঘটার হয় তাহলে সেই সময় বা সেই মুহূর্তটুকুর জন্য কীভাবে মানুষ যে অসচেতন হয়ে হয়ে পড়ে সেটা হয়তো আপনাদেরও কিছু কিছু সময় হয়তো এক্সপেরিয়েন্স হয়ে থাকতে পারে। তো সৌম্যবাবু একটা এটিএমে গেছিলেন, তো সেই এটিএমে গিয়ে উনি কিছু টাকা তোলেন, এবং টাকা তোলার পরে উনি কি করেন টাকাটা গোনেন, এবং এবং দেখবেন কিছু কিছু কার্ডে কিন্তু একটা লিমিট থাকে যে আপনি অ্যাট এ টাইম একবারে হয়তো আপনি 10,000-এর বেশি তুলতে পারবেন। আপনাকে যদি 20,000 টাকা তুলতে হয় তাহলে আপনাকে প্রথমবার 10,000 টাকা তুলতে হবে, তারপরে আবার কার্ড ইনসার্ট করে আবার কিন্তু আপনাকে মেশিন থেকে ফার্দার 10,000 রুপিস তুলতে হবে। তো সেই সময় ওনার একটা কিছু কেনার ছিল, তো ওনার 20,000 টাকার দরকার। এইবারে ওনার সেই সময় ব্যাংকে যাওয়ার মতো সময় ছিল না, ব্যাংকে যেতে গেলে আপনাকে টাইম করে যেতে হবে ব্যাংকের টাইম অনুযায়ী, তো ওনার সময় নেই। তো উনি ভাবলেন যে আমি 20,000 টাকাটা এটিএম থেকে তুলব। তো উনি প্রথমে 10,000 টাকা তোলেন, ওনার কার্ডে 10,000 টাকারই লিমিট ছিল, তো তারপরে আবার উনি কার্ডটা ইনসার্ট করেন এবং 10,000 টাকাটা তোলেন। এবারে প্রথম যে 10,000 টাকাটা উনি তুলেছিলেন, তো সেই 10,000 টাকাটা উনি মানে গুনে ঠুনে এটিএমের ওখানে একটা সামনে রাখেন এবং তারপরে আবার কার্ডটা ইনসার্ট করে আরও 10,000 টাকা তোলেন। এবার উনি যে জায়গাটায় কার্ডের থেকে টাকা তুলছিলেন সেই এটিএমটা একটা বাজারের মধ্যে, ফলে যথারীতি পিছনের লোক মানে একটা এটিএমে যদি আপনি বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন তো অবভিয়াসলি জায়গাটা যদি ব্যস্ত রাস্তা হয় তো আপনার পিছনে আরও লোকজন দাঁড়িয়ে যাবে, তো ওনারও মনে হলো যে আমাকে তাড়াতাড়ি কাজটা করে বেরোতে হবে, আমার পিছনে অনেক লোকজন এসে গেছে। তো উনি কী করেছেন, উনি 10,000 টাকাটা নেন, নিয়ে উনি এটিএম কার্ডটা নিয়ে উনি ওখান থেকে বেরিয়ে যান। এবার সারাদিনের কাজকর্ম উনি করে ঠরে যখন উনি বাড়িতে ঢোকেন তো ওনার বাড়িতে টাকাটা একটা জায়গায় রাখার কথা ছিল, সেই 20,000 টাকাটা। এবার মাঝখানে উনি সারাদিনে আর ওনার সেভাবে ওয়ালেটটা দরকার পড়েনি, ফলে উনি ওয়ালেটটা আর খোলেন উনি। এরপরে উনি যখন রাতের বেলা আলমারিতে টাকাটা রাখতে যাচ্ছেন তখন উনি দেখেন যে ওনার ওয়ালেটে 20,000 নয় 10,000 টাকা রয়েছে, এবং সেই সময় ওনার মনে পড়ে যে বাকি 10,000 টাকা কোথায় গেল, উনি তো মানে ওয়ালেট ইউজ করেননি, ফলে টাকা মানে মানে খরচা করার কোনো প্রসঙ্গই নেই। আর যদি ওনার মানে টাকাটা পিকপকেট হতো তাহলে 10,000 টাকা হতো না, 20,000 টাকাটাই পুরোটাই হয়ে যেত।
তো তারপরে যখন উনি প্রচুর চিন্তা করেন যে কী হলো টাকাটা, উনি বিভিন্ন জামার পকেট ঠকেট, প্যান্টের পকেট খুঁজছেন, তো তখন ওনার মনে পড়লো যে উনি যখন 20,000 টাকাটা তুলেছিলেন তখন প্রথম দফা 10,000 টাকাটা উনি মানে গুনে ওই এটিএম মেশিনের উপরেই রেখেছিলেন, একটা খাপ মতো জায়গা ছিল, ওখানে উনি রেখেছিলেন। সঙ্গে সঙ্গে কাউকে কিছু না বলে উনি আবার ওই এটিএমের উদ্দেশ্যে বেরোন, বাইক নিয়ে যান। কিন্তু বুঝতেই পারছেন যে 10,000 টাকা ওইভাবে এটিএমের মধ্যে যদি পড়ে থাকে, কেউ না কেউ সেটা তুলে নেবে, এটাই স্বাভাবিক। উনি দেখেন কোনো টাকা পয়সা ওখানে নেই, এবং ওই এটিএমটায় কিন্তু কোনো সিকিউরিটি গার্ডও ছিল না, ফলে উনি কোনো জায়গা থেকে কোনো ইনফরমেশনও পাননি, কিছুই না। যাই হোক, তো উনি ওখানে কিছুক্ষণ দাঁড়ালেন, দু একজন যারা আসছিল তাদেরকে জিজ্ঞেস করলেন যে এই এটিএমে কি একটা টাকা আমি ফেলে গেছিলাম, আপনি মানে আপনি কি জানেন কিছু? তো তারা যথারীতি বলেছে না, আমরা জানি না। তো উনি ভাবলেন যে ঠিক আছে, পরের দিন একটা ব্রাঞ্চে গিয়ে আমি একটা কমপ্লেন জানাবো যে আমার এভাবে 10,000 টাকাটা আমি পাচ্ছি না। তো বুঝতেই পারছেন, কমপ্লেন জানানোর সেটা আলাদা ব্যাপার, কিন্তু এই ধরনের বিষয়ে তো মানে এইভাবে যদি টাকা কারো চোট হয়ে যায় সেটা তো আর পাওয়া সম্ভবপর হয় না বেশিরভাগ ক্ষেত্রেই। তো উনিও যথারীতি পেলেন না। তো ওই যে একটা 10,000 টাকাটা, মানে উনি ভাবছেন যে আমি এত বড় বোকামিটা করলাম কি করে, মানে নিজের ওপরই ওনার নিজের রাগ হচ্ছে। এবার যা হয় আর কি, যে মানুষের মনে একটা কোনো কিছু নিয়ে যদি কিছু দ্বন্দ্ব চলে, নিজের উপরে নিজের যদি খুব রাগ হয়, জেদ হয়, তো মানুষ অন্যের সাথে অনেক সময় হয় যে অন্যের সাথে একটু মিসবিহেভ করে ফেলে। তো ওনারও বাড়িতে তাই হলো, উনি একটু মিসবিহেভ করে ফেললেন, ওনার স্ত্রীর সাথে একটু কথা কাটাকাটি হলো, ওনার মা মার সাথেও হলো। তো সেটা নিয়ে তাদেরও মনে একটা রাগ, ওনার স্ত্রী তো ওনার সাথে কথা বলাই বন্ধ করে দিলেন। এই নিয়ে পুরো বাড়ির মধ্যে কিন্তু একটা অদ্ভুত রকমের ঝামেলা, অশান্তির একটা পরিবেশ সৃষ্টি হলো। আচ্ছা, এর সাথে সাথে আরও একটা বিষয় কিন্তু হওয়া শুরু হলো। সেটা হচ্ছে যে ওই বাড়িতে, মানে ওনাদের সেই নতুন বাড়িতে মাঝে মধ্যেই মানে ওনার মা বহু বছর থেকে রান্নাবাড়ি করেন, খুব ভালো রান্না করেন, ওনার স্ত্রীও রান্নাবাড়ি করেন। তো সেই মানুষগুলো এত ভালো রান্না করা সত্ত্বেও খুব সামান্য সামান্য কারণে, মানে খুব অল্প টাইমের ডিফারেন্সে, যেটা ওনারা নিজেরাও বুঝতে পারছেন না, মাঝে মধ্যে কিন্তু খাবার পুড়ে যেতে শুরু করলো। ঠিক আছে, খাবার পুড়ে যেতে শুরু করলো, এবং সেই খাবার হয়তো খুব সামান্য পুড়েছে, হয়তো একটু সামান্য লেগেছে, আমাদেরও হয়তো রান্না করতে গিয়ে হয়তো একটু অসাবধানবশত, বা আমরা হয়তো অতটা কেয়ার দিতে পারি না, হয়তো খুব সামান্য, হয়তো একটু সামান্য বাসনে লেগে যায় হয়তো খাবারটা, সেটা যে কোনো রান্নাই হতে পারে। কিন্তু তাতে কিন্তু দেখবে, যদি খুব সামান্য পরিমাণ খাবার যদি আপনার জাস্ট তলায় লেগে যায়, পাত্রের তলায়, তাতে কিন্তু খাবারটা কিন্তু নষ্ট হয় না, বা তাতে যে পুরো খাবারে পোড়া গন্ধ বেরোয় তাও কিন্তু নয়। যদি প্রপার পোড়ে তাহলে অবশ্যই পোড়া গন্ধ বেরোবে, কিন্তু যদি সামান্য একটু লেগে যায় তাতে কিন্তু পুরো খাবারটা বা পুরো ফুডটাই যে নষ্ট হয়ে যায় বা পোড়া গন্ধ বেরোয় তা কিন্তু নয়। কিন্তু সৌম্য এই বাবুর পরিবারে যেটা হলো বাড়িতে, যে হয়তো ওনার মা কিছু একটা রান্না করছেন, বা ওনার স্ত্রী, খুব সামান্যই হয়তো লেগে গেছে, কিন্তু পুরো খাবারের মধ্যে একদম মানে পোড়া গন্ধে ভরে গেছে, মানে সে খাবার মুখে দেওয়া যাচ্ছে না, মনে হচ্ছে যেন পোড়া খাবার খাচ্ছি। তো এটা নিয়েও বাড়িতে একটা অশান্তি হচ্ছে, যে মানে সৌম্য বেরোতে যাবেন, সেই সময় দেখছেন যে ঘরে যে খাবার হচ্ছে সে খাবার পুড়ে গেছে, বলছে অল্প পুড়েছে, কিন্তু গন্ধ এমন বেরোচ্ছে, মনে হচ্ছে যেন পুড়ে ঝামা হয়ে গেছে, সেটার উপর থেকে হয়তো একটুখানি চেঁচে দেওয়া হয়েছে। তো উনি বললেন যে একটু রান্নাটুকুও তোমরা কেউ ঠিক মতো করছো না, আমি স্কুল মানে কাজে বেরোবো, আমি খেতে যেতে পারছি না, এরকম পোড়া খাবার খেয়ে কেউ যেতে পারে? তো এটা নিয়েও বাড়িতে একটা অশান্তি, তারাও বুঝতে পারছে না যে কী করে ঘটনাটা ঘটলো এত তাড়াতাড়ি। মানে এই ঘটনা প্রায় সপ্তাহে 2 থেকে 3 বার হয়ে যাচ্ছে, যে কোনো না কোনো দিন খাবার পুড়ছে। দুধ হয়তো মানে জাস্ট জ্বালানো হয়েছে, গ্যাসের উপরে রাখা হয়েছে, সেই দুধ 5 মিনিটের মধ্যে উথলে পড়ে একদম শুকিয়ে পুড়ে একদম সারা ঘর ধোয়া হয়ে যাচ্ছে, মানে বাজে ব্যাপার আর কি। এইটা একটা গেল। আচ্ছা, ওনাদের বাড়িতে মানে প্রচুর আর কি, যেরকম হয় সন্ধেবেলা প্রত্যেক বাড়িতেই যেমন প্রদীপ জ্বালানো হয়, ধূপকাঠি জ্বালানো হয়, তো সেক্ষেত্রেও একটু কিছু সমস্যা দেখা গেল। সেই সমস্যাগুলো কি, যেটা একটু বলেছেন আমি বলি। প্রদীপ জ্বালানো হতো, তো সেই প্রদীপ নিভে যেত, মানে মাঝে মধ্যেই হয়তো সেখানে প্রদীপ জ্বালানো হয়েছে, ঘরে কোনো পাখা চলছে না, বা বাইরে কোনো হাওয়া দিচ্ছে না যে সেই হাওয়ায় প্রদীপের শিখা নিভে যাবে, তো সেই প্রদীপ নিভে যাচ্ছে। ধূপকাঠি জ্বালানো হচ্ছে, সেই ধূপকাঠি মানে মানে কিছু কিছু ব্র্যান্ডের ধূপকাঠি ওনারা ব্যবহার করতেন, তো সেগুলোই ওনারা প্রথম থেকেই ব্যবহার করতেন, এবং সেই ব্র্যান্ডের ধূপকাঠি খুবই সুন্দর সুগন্ধ বেরোয়, মানে একটা জ্বালালে বেশ অনেকক্ষণ পুরো বাড়ি
সুগন্ধময় হয়ে যায়। কিন্তু দেখা যাচ্ছে যে সেই ধূপকাঠির কোনো রকম কোনো সুবাস পাওয়া যাচ্ছে না, মানে আদৌ যে ধূপকাঠি জ্বালানো হয়েছে সেই গন্ধ কিন্তু কিছুতেই পাওয়া যাচ্ছে না। অথচ রান্নাঘরে হয়তো একটু খাবার পোড়া লেগেছে, সেই গন্ধ পুরো বাইরে অবধি চলে আসে, মনে হয় যেন এই বাড়িতে যেন রান্না, মানে পুরো কাঠকয়লার মতো যেন রান্না পোড়া হয়েছে, এরকম গন্ধ পুরো সারা বাড়ি ভরে যাচ্ছে। তো এই সমস্ত কিছু বিষয়গুলো নিয়ে বাড়ির প্রত্যেকটা সদস্য কিন্তু প্রচণ্ড মানে খুবই ট্রেসড হয়ে পড়ে যে কী হচ্ছে ওদের সাথে এগুলো, মানে সবাই এবার বুঝতে পারছে যে এগুলো বাড়াবাড়ি হচ্ছে, মানে একটু এদিক থেকে ওদিক যেতে গেলে রান্না পুড়ে ঝামা হয়ে যাচ্ছে, প্রচণ্ড দুর্গন্ধ বেরোচ্ছে পোড়া, ঘরে এরকম সমস্যা হচ্ছে, আর গাছের পাতা পুড়ে যাচ্ছে, সমস্ত গাছ মরে গেল, মানে গাছ আনা হচ্ছে কিনে লাগানো হচ্ছে, 1 মাস 1.5 মাস বাঁচছে, তারপরে সব মরে পড়ে যাচ্ছে। সব কিছু মিলিয়ে সবারই মনে কিন্তু একটা প্রচণ্ড রকমভাবে একটা খারাপ লাগা কাজ করতে থাকে। আর দিন দিন যত দিন যাচ্ছে ওনাদের হাসি খুশি পরিবারটা আস্তে 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 যেন কীরকম একটা ঝিমিয়ে যাচ্ছে, মানে 2টো কথা 3টে কথা ভালো হচ্ছে, 4 নম্বর 5 নম্বর কথাতেই সবার সাথে সবার তর্ক হচ্ছে, ঝগড়া হচ্ছে, যেটা একেবারেই কিন্তু ওনাদের বাড়িতে আগে ছিলই না। তো এরপরে একদিন হঠাৎ করে, মানে ওনার সৌম্যবাবুর যিনি বোন ছিলেন, তো সেই বোনের হাজব্যান্ড একটা কোনো কাজের জন্য উনি কিছুদিনের জন্য বাইরে যান। তো সেই কারণে ওনার বোন আর ওনার বোনের যে এক মেয়ে ছিল, তো সেই বোন তার সন্তানকে নিয়ে সৌম্যবাবুর এই বাড়িতে আসেন। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, সৌম্যবাবুর বাড়িতে কিন্তু তার আগে ওনার বোন কখনো আসেননি, কারণ ওনার বোন অনেকটাই দূরে থাকতেন, মানে অন্য স্টেটে বিয়ে হয়েছিল, তো সেই জন্য খুব বেশি যে যাতায়াত সেটা কিন্তু ছিল না। যাই হোক, তো সে এসেছে, তো আসার পরে মানে সবার সাথে দেখা সাক্ষাৎ হয়েছে, বাড়িটা নতুন দেখলো, তার বেশ ভালোই লাগলো। কিন্তু সেই বোনও এসে বাড়িতে এসে কিছুদিন থেকে অবাক হয়ে গেল যে বাড়িতে সবার এরকম ঝগড়াঝাটি, যেটা মানে একেবারেই আগে পরিবারে এরকম কিন্তু ছিল না। তো উনিও বললেন যে কি তোমরা সবাই ছোট ছোট ব্যাপারে এত রিয়্যাক্ট করছো, সবাই সবাইকে কীরকম কথা শুনিয়ে দিচ্ছ, এরকম তো আগে ছিল না, তোমরা এরকম কেন করছো? আর মানে এই গাছপালা এরকমভাবে মরে যাওয়া, শুকিয়ে যাওয়া, এগুলো দেখে না ওনার বোনের একটু অড লাগে। তো উনি বলছেন যে এরকমভাবে তোমরা গাছগুলো মরে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে, ঠিকমতো মাটি সার কি কিছু দিচ্ছ না? তখন বলছে হ্যাঁ সব দেওয়া হয়েছে, কিন্তু 1-1.5 মাসের বেশি এখানে কোনো গাছ বাড়ছে না। তো ভাবলো যে ঠিক আছে, তাহলে হয়তো ভালো করে পেস্টিসাইড দিতে হবে, হয়তো কোনো পোকা টোকার আক্রমণ হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে যে কোনো কিছু করেই কোনো কিছু হচ্ছে না। তো এবার ওনার বোন এসেছে, বোন আসার পরে সেও দেখছে যে সপ্তাহে 1 থেকে 2 দিন ঘরে খাবার পুড়ে যাচ্ছে। তো এই সমস্ত কিছু ব্যাপার দেখে ওনার বোনের না একটু খটকা লাগে, ঠিক আছে? তো উনিও বলেন যে এইরকম কেন হচ্ছে, এইটুকু বিষয়ে আমি তো ওখানে একা থাকি বাইরের স্টেটে, তো আমিও সেখানে এভাবে রান্নাটাকে একদম সিম করে দিয়ে, একদম আস্তে করে দিয়ে আমি তো 2-1টা কাজও সেরে নিই, কই তখন তো রান্নাবাড়ি এরকম পড়ে না। তো ওনারও না পুরো বিষয়টা একটু মানে অস্বাভাবিক লাগে যে এরকম তো হওয়ার কথা নয়, হঠাৎ করে তাহলে এরকম হচ্ছে কেন? তো একদিন হঠাৎই এরকম বাড়িতে সবাই বসে রয়েছে, তো সেদিনও বা তার আগেও এরকম বেশ কিছু ঘটনা ঘটেছে, যেগুলো খুব একটা স্বাভাবিক ঘটনা নয়। আর ওই যে বললাম, আচ্ছা এখানে একটা কথা বলে রাখি, যেটা উনি বলেছিলেন যে ওনারা ছাদে জামা কাপড় মেলতেন। এবার ছাদে যে জামা কাপড় মেলছে, ছাদে কিন্তু পাঁচিল দেওয়া। এবার দেখুন, আপনি ধরুন ছাদে জামা কাপড় মেলেছেন, যদি কোনো কাক বা কোনো পাখি পক্ষীতে কিছু করেও, তো সে হয়তো মানে একটু হয়তো জামা কাপড়ে একটু টান পড়তে পারে, হয়তো তাদের একটুখানি নোংরা করতে পারে, কিন্তু কোনো পাখি পক্ষীর পক্ষে কি ক্লিপ দেওয়া জামা কাপড় ছাদের মধ্যে আছড়ে ফেলে দেওয়া কি সম্ভব? তাও যে কটা জামা কাপড় আপনি দিচ্ছেন সব কটা। সম্ভব কি? সম্ভব তো নয়। তো এরকম 2-3 বার ঘটে যে ছাদে জামা কাপড় দিয়ে আসা হয়েছে, বিকেলবেলা যখন ছাদ থেকে নিয়ে আসা হবে তখন দেখা যাচ্ছে যে প্রত্যেকটা পরিষ্কার জামা কাপড় ছাদের মেঝেতে গড়াগড়ি খাচ্ছে, এবং সেই জামা কাপড়, কাচা ধোয়া জামা কাপড়গুলোর উপরেও রীতিমতো ধুলো ময়লা মাখানো। তো এই সব কিছু দেখে না মানে ওনার বোনও এসে খুব মানে বিরক্ত হয় যে কি হচ্ছে বাড়ির মধ্যে। তো সেদিন হঠাৎ করেই মানে খেতে খেতে সন্ধেবেলা তো বলছে যে
মানে ওনার সৌম্যবাবুর বোন সৌম্যবাবুকে বলছে যে হ্যাঁ রে দাদা, তুই যখন এই বাড়িটা করেছিলি তখন তুই ভালো করে গৃহপ্রবেশের পুজোটা করিয়েছিলি তো? তোর বাড়িতে কিন্তু আমার কীরকম একটা যেন লাগছে, কেমন যেন সব কিছু একটুতেই লেগে যাচ্ছে, পুড়ে যাচ্ছে। আমি গ্যাসটা চেক করলাম, গ্যাস তো ঠিকই আছে, তার মধ্যে এইভাবে ছাদে জামা কাপড় এরকম হচ্ছে, গাছ একটাও বাড়ছে না। মানে এমনি জাস্ট ক্যাজুয়ালি বলেছিল যে তুই ঠিকঠাক মতো পুজো টুজো করিয়েছিস তো? তো তখন সৌম্যবাবু বলছে যে হ্যাঁ, একজনকে দিয়ে পুজো করিয়েছি। তো বলছে কাকে দিয়ে পুজো করিয়েছিস? বলছে অমুক জায়গার এক ঠাকুরমশাইকে দিয়ে পুজো করিয়েছি। তো তখন ওনার বোন বলছে যে তুই কি আর সারা শ্রীরামপুরে আর কাউকে পেলি না? তুই ওনাকে দিয়ে পুজো করিয়েছিস? বলছে হ্যাঁ। তখন বলছে যে কেন তুই ওনাকে দিয়ে পুজো করিয়েছিস? কারণ ওই যে লোকটা বলছে যে ও তো মানে একটা বেকার, ওকে তো অনেকেই বলতো যে ওই লোকটা নাকি ঠিক মতো মানে পুজো টুজো করতেই পারে না। তখন বলছে কেন, কে বলতো, তুই কী করে জানলি? তো তখন ওনার বোন বলছে যে উনি নাকি এটা শুনেছিলেন যে ওই লোকটা খুব একটা ভালো পুজো টুজো করতে পারে না। তো তখন বলছে যে কি ঠিকঠাক মতো পুজো হলো কিনা তুই দেখলি না? তুই সেদিন আর কোনো ঠাকুরমশাই পেলি না? তো এবারে ঘটনা হচ্ছে যে যেই সময় উনি মানে সৌম্যবাবু গৃহপ্রবেশটা করিয়েছিলেন সেই সময় না মানে অনেক মানে সেই দিনটায় প্রচুর আর কি গৃহপ্রবেশের ডেট ছিল, মানে প্রচুর আর কি অনেক দিন পরে ডেটটা পড়েছিল, তো অনেক বাড়িরই গৃহপ্রবেশ ছিল। তো প্রথমে উনি ওখানকার যে সব থেকে মানে নাম ডাক আছে, উনি খুব ভালো উচ্চারণ করেন, খুব ভালো পাঠ করতে পারেন। তো সেই ঠাকুরমশাইয়ের কাছে যখন গিয়ে উনি যোগাযোগ করেন, তো তিনি বলেন যে তার পক্ষে ওই দিন সম্ভব নয়। তো এরপরে আরও একজন ঠাকুরমশাইয়ের কাছে উনি যান, তো তারও কিন্তু তিনিও আগে থেকে বুক ছিলেন। তো তারপরে উনি মানে উনি আর কি লাস্ট প্রেফারেন্সে ছিলেন। তো যেহেতু দুটো দিনই উনি পেলেন না, আর ওনার মানে যেহেতু বাড়িটা নিজে হাতে বানিয়েছিলেন, তো ওনার একটু তাড়াও ছিল যে আমি কখন থেকে বাড়িতে থাকবো। তো বাধ্য হয়ে কিন্তু ওই ঠাকুরমশাইয়ের সাথে উনি যোগাযোগ করেন। তো তখন সৌম্যবাবু বললেন যে হ্যাঁ, আমি শুনেছিলাম উনি খুব একটা ভালো পাঠ ঠাট করতে পারে না বা কিছু। তো আমি ভাবলাম যে দুটো ঠাকুরমশাই মানে সবাই বুক হয়ে গেছে, আর এবং আমি যদি আরও অন্য কোনো ঠাকুরমশাইয়ের খোঁজ করতে যাই তাহলে হয়তো দেখা যাবে যে তাদেরকেও আমি পাবো না, আর এই ঠাকুরমশাইটাও হাতছাড়া হয়ে যাবে। তো বললো যে আমি সেই জন্য ওনাকে দিয়ে করিয়েছি। তো বললো যে ঠিক আছে, করিয়েছিস যখন ভালো কথা, তো কিছু বলার নেই। কিন্তু এই যে সমস্যাগুলো ছিল না, এই ধূপকাঠিতে শুদ্ধ সুগন্ধ বেরোনো ধূপকাঠি, সেই ধূপকাঠির কোনো গন্ধ নেই, পুজোয় ফুল দিচ্ছে সেই ফুলগুলো কীরকম যেন হয়ে যাচ্ছে টাইপের, এই সব কিছু আস্তে আস্তে কিন্তু আরও বেশি বেশি করে হতে লাগলো। মানে আগে যে ব্যাপারটা ছিল তার থেকেও কিন্তু মারাত্মক আকার ধারণ করলো। তো এবার ওনার বোন বেশ কিছু দিনের জন্য এসেছিল, তো ওনারও আস্তে আস্তে ডেট চলে আসছে, উনি এবার ওনার শ্বশুরবাড়িতে ফিরে যাবে। তো উনি ব্যাঙ্গালোরে থাকতেন। তো ব্যাঙ্গালোরের ওনার ফ্লাইট যেদিন কাটা ছিল, তো ঠিক তার আগের দিন হঠাৎ করেই মানে সৌম্যবাবুর বাবা এবং মা দুজনে ছাদে গেছিলেন, ঠিক আছে? তো তখন কিন্তু বিকেলবেলা, এমন নয় যে সন্ধেবেলা। তো ছাদে গেছিলেন, তো ছাদে কিছুক্ষণ আর কি বসে ঠসেছিলেন। তো সন্ধ্যের আগেই, তখনও কিন্তু দিনের আলো ভালোই রয়েছে, তো হঠাৎ করেই দুজনেরই মনে হয় যে ওনারা যখন সিঁড়ি থেকে নামছিলেন কেউ একজন ওনাদের পিছন থেকে ওনার ঘাড়ের দিকে মনে হয় যে ওনাদের মানে দুজনেই কিন্তু সেম ফিল করে, ঠিক আছে? যে দুজনেই মনে করে যে ওনাদের ঘাড়ের দিকে কেউ একজন কনুই দিয়ে, মানে তারই শরীরের হাতের কোনো অংশ দিয়ে, সেটা কনুই হতে পারে, হাতের পাঞ্জা হতে পারে, সেটা দিয়ে ওনাদের ঘাড়ের দিকে কেউ ধাক্কা দেয়। এবং ওনারা কিন্তু মানে সিঁড়ি থেকে পুরো গড়িয়ে গড়িয়ে না পড়লেও ওনারা একটা স্টেপ মিস করে যান এবং দুজনেই কিন্তু পড়ে পায়ে চোট পান, ভালো মতো পায়ে চোট পান। এবং সৌম্যবাবুর মায়ের কিন্তু হাতেও চোট লেগেছিল। তো দুটো মানে ওনারা যখন পড়ে যান তখন রীতিমতো একটা হুড়মুড়িয়ে আওয়াজ হয়েছে, দুজনের চিৎকার চেঁচামেচি শুনে সৌম্যবাবু, ওনার স্ত্রী, ওনার বোন তিনজনেই সামনে যায়। তো গিয়ে দেখছে ওনাদের বাবা এবং মা দুজনেই ওভাবে পড়ে রয়েছে। তো কোনো রকমে ওনাদেরকে কষ্টে শিষ্টে ধরে বেঁধে এনে কোনো রকমে বসেছে, তো প্রচণ্ড যন্ত্রণা করছে। তো ডাক্তার ডেকে এনে সমস্ত এক্সরে করে দেখা হলো যে কারোরই কিছু ভাঙেনি, কিন্তু একটু হাতে একটুখানি চির খেয়ে গেছিলো, আর পায়েও কিন্তু ভালো মতো মচকে গেছে, ঠিক আছে? তো ডাক্তার বলে দিয়েছে যে একদম মানে হাত এবং পা দুজনকেই মানে দুজনেরই বেশ ভালো মতো আঘাত পেয়েছে এবং দুজনকে এবার রেস্টে থাকতে হবে। তো এমতাবস্থায় সৌম্যবাবুর বোন ভাবে যে এখন দুজনেই এভাবে অসুস্থ হয়ে পড়লো, তো আমার তো চলে যাওয়াটা ঠিক না। তো উনি তখন কী করেন, ওনার ফ্লাইটটা রিশিডিউল করে দেন 2 সপ্তাহের জন্য। তো উনি ভাবেন যে আমি 2-3 সপ্তাহ পরে বাড়ি যাব, আগে এনারা একটু সুস্থ হোক তারপরে।
তো প্রচণ্ড যন্ত্রণা, তাদেরকে ওষুধ দেওয়া হয়েছে, ডাক্তার দেখানো হয়েছে, সে মানে এক বাড়ির মধ্যে হুলুস্থুলু কাণ্ড। তো তাদেরকে যখন তারপর জিজ্ঞেস করা হয়, যখন ওদের ব্যথা যন্ত্রণা একটু কমে, তো দুজনেই বলে যে আমাদেরকে কেউ ঘাড়ে ধাক্কা মেরেছে। এবার এখানে একটা কথা বলে রাখি, যেটা সৌম্যবাবু মেনশন করেছেন, যে ওনার মাকে এবং বাবাকে দুজনকে কিন্তু আলাদা আলাদাভাবে জিজ্ঞেস করা হয়েছিল যে তোমরা হঠাৎ করে পড়ে গেলে কেন। প্রথমে ভেবেছে যে হয়তো স্টেপ মিস করে গেছে বা কিছু, কিন্তু ওনার মা এবং বাবা দুজনে আলাদা আলাদাভাবে যখন কথা বলেছে, তখন দুজনেই কিন্তু কথা বলে যে ওনাদের দুজনকেই মানে ঘাড়ের দিকে কেউ ধাক্কা মেরেছে। মানে ঘাড়টাকে ধাক্কা মেরে দিলে একটা মানুষের তো ব্যালেন্স চলে যাবে না, হঠাৎ করে যদি একটা সাডেনলি কেউ যদি একটা পিছন থেকে ধাক্কা মারে, আর যেহেতু সিঁড়িতে ছিল, ফলে ওনাদের কিন্তু ব্যালেন্সটা ধরে রাখতে পারেননি এবং ওনারা পড়ে যান। তো এই ব্যাপারটা শুনে তো সবাই খুব অবাক হয়ে যায় যে এইটা আবার কি হলো। যাই হোক, তো 4-5 দিন হয়ে গেল, ওনার বাবা মায়ের ব্যথাটা একটু হলেও কমলো, কিন্তু ডাক্তার বলে দিয়েছিল একদম রেস্টে থাকতে হবে, বেশি নড়াচড়া করা যাবে না। যদি নড়াচড়া বেশি করে তাহলে কিন্তু মানে পা পুরো ফুলে গেছিলো দুজনেরই, প্লাস একজনে বললাম যে হাতে প্লাস্টার করে দিয়েছিল, যেহেতু একটুখানি চির মতো পাওয়া গেছিলো এক্সরেতে। ইন দ্য মিন টাইম যেটা হলো যে, আচ্ছা, এর মাঝখানে একদিন হঠাৎ করেই এই সৌম্যবাবুর বউ কিন্তু মানে খুবই অদ্ভুত টাইপের স্বপ্ন দেখতেন। উনি স্বপ্নে দেখতেন যে যে একটা যজ্ঞকুণ্ড উনি স্বপ্নে দেখতেন, এবং সেই যজ্ঞকুণ্ড থেকে প্রচণ্ড কালো ধোঁয়া বেরোচ্ছে, এবং প্রচুর প্রচুর পোকা মাকড় ওই যজ্ঞকুণ্ডের মধ্যে পড়ে আছে। এরকম অদ্ভুত টাইপের স্বপ্ন কিন্তু উনি মাঝে মধ্যে দেখতেন। আচ্ছা, এখানে এবার একটা কথা বলে রাখি, এরকম অদ্ভুত স্বপ্ন দেখার কোনো রকম কোনো টেন্ডেন্সি কিন্তু ওনার স্ত্রীর মধ্যে ছিল না। উনি এর আগে কখনোই এরকম কোনো অদ্ভুত স্বপ্ন দেখেননি, কিন্তু হঠাৎ করেই কিন্তু উনি এরকম অদ্ভুত স্বপ্ন দেখতেন, এবং প্রত্যেকবার স্বপ্নে কিন্তু ওই একটা যজ্ঞকুণ্ড এবং তার থেকে কুণ্ডলীকৃত কালো ধোঁয়া বেরোচ্ছে, এইটা কিন্তু উনি দেখতেন। তো হঠাৎ করেই একদিন মানে ওনার বাবা মা একটু আর কি ধাতস্থ হয়েছেন, একটু ঠিকঠাক হয়েছেন, এর মধ্যেই কোনোখানে কিছু নেই, হঠাৎ করেই সৌম্যবাবুর স্ত্রী কিন্তু খুব অসুস্থ হয়ে পড়লেন। মানে তার জ্বর হলো, তো জ্বরটা তারপরে ডাক্তার দেখিয়ে ওষুধ খেয়ে জ্বরটা ঠিক হলো ঠিকই, কিন্তু উনি এতটাই দুর্বল হয়ে গেলেন যে ওনার পক্ষে উঠে রান্নাবাড়ি করা, সংসার দেখা, এটা কিন্তু ওনার পক্ষে সম্ভবপর হলো না। মানে আরও মানে শোচনীয় অবস্থা হয়ে গেল। আর এই ওনার বোন যখন এসেছিলেন, তো তখন উনি দেখেছিলেন যে এরকম করে গাছ ফাছ মরে যাচ্ছে, তো তখন ওনার বোন বাজারে গিয়ে সেখান থেকে ভালো মাটি, গাছ, তারপরে সার এসব কিনে এনে উনি নিজে টবে টবে গাছ করেছিলেন। কিন্তু 2 সপ্তাহ ওই গাছগুলো ঠিকঠাক ছিল। 2 সপ্তাহ পরে ওনার বোন দেখছে সেমভাবে গাছের নিচের দিকের পাতাগুলো পুড়ে যাচ্ছে এবং গাছগুলো মরে যাচ্ছে শুকিয়ে। তো ঘরের মধ্যেই যা যা ঘটনা পরপর ঘটছিল, সেগুলো দেখে ওনার বোন বললেন যে, মানে সৌম্যবাবুকে বলেন যে, দাদা আমার জানিস তো মনে হচ্ছে তোর এই বাড়িতে কিছু একটা সমস্যা আছে, কারণ তুই ভেবে দেখ তুই বাড়িতে আসার পর থেকে কী ঘটনা ঘটেছে। তো দুজনে এটা নিয়ে আলোচনা করে এবং বুঝতে পারে যে সত্যিই তো বাড়ির পরিবেশ আগে অন্যরকম ছিল। ওরা হয়তো একটা ছোট ঘরে থাকতো, কিন্তু সবার সাথে সবার মিলমিশ, সবাই সবার সাথে ভালো করে আনন্দে থাকতো। কিন্তু এখানে দেখা যাচ্ছে আসার পর থেকেই ছোটোখাটো বিষয়ে ঝগড়া লেগে যায়। তারপরে বাড়ির গাছপালা সমস্ত পুড়ে যাচ্ছে, একটা গাছে ফুল হচ্ছে না। হঠাৎ করেই কেউ মনে হলো ওর বাবা এবং মা দুজনকেই ঘাড়ে ধাক্কা মেরে ফেলে দিল, ওনারা এত চোট পেল না। স্ত্রীর মাঝে মধ্যে এরকম অদ্ভুত টাইপের স্বপ্ন দেখা এবং হঠাৎ করে অসুস্থ হয়ে পড়া, এই সমস্ত বিষয়কে কনসিডার করে সৌম্যবাবুর বোন সৌম্যবাবুকে বলেন, যেটা কাজ কর দাদা, তুই বরং না কাউকে একজনকে ডেকে বাড়িটা দেখা, হয়তো তোর এখানে পুজো আর্চাটা ঠিকমতো হয়নি, তুই যে গৃহপ্রবেশ করেছিলি সেই পুজোয় হয়তো কিছু ত্রুটি রয়ে গেছে, সেই জন্য হয়তো এরকম কিছু হয়েছে। যাই হোক, তো প্রাইমারি এইটুকু চিন্তা করেই সৌম্যবাবু একজনের সাথে কনসাল্ট করেন, মানে ওই একটা যে ওনাদের ওখানে যে একজন নামকরা পুরোহিত ছিলেন, তো তাকে বলেন যে আপনি একটু আসবেন, আমার বাড়িতে কিছু এরকম অস্বাভাবিক ঘটনা ঘটছে, মানে হয়তো সেটা কোনো কারণ আছে, হয়তো আমরা সেটা বুঝতে পারছি না, কিন্তু আপনি যদি একবার এসে দেখেন খুব ভালো হয়। তো ওই ঠাকুরমশাই বলেন যে ঠিক আছে, আমি আসবো। তো সেই ঠাকুরমশাই কিন্তু আসেন। তো ঠাকুরমশাই যখন আসেন, এসে দেখার পরেই উনি বাড়িতে কিন্তু
পাও রাখেননি, মানে জাস্ট ঘরের ভিতরে ঢোকেননি, জাস্ট ওই বাইরের যে গেটটা, সেই গেটের ওখানে এসেই উনি বলেন যে এই বাড়িটা তোমার বাড়ি? বলছে হ্যাঁ এই বাড়িটা আমার। বলছে এই বাড়ির মাটি তো মানে রীতিমতো অপবিত্র। বলছে তুমি এই মাটির উপরে তুমি বাড়ি করেছো? বলছে হ্যাঁ আমি এই মাটির উপরেই বাড়ি করেছি। বলছে অপবিত্র মানে বুঝলাম না, আপনি কি বলতে চাইছেন? তো তখন ঠাকুরমশাই বলছেন যে এই যে জমিটা, এই যে জায়গাটা তুমি কার থেকে কিনেছিলে? বলছে আমি একজন ভদ্রলোকের থেকে কিনেছি। তো বলছে যে এখানে একটা ছোট খেচার বেড়ার মতো একটা বাড়ি ছিল না? বলছে হ্যাঁ একটা এরকম বাড়ি ছিল। তখন বলছে যে যার থেকে তুমি কিনেছো সে এখন কোথায় থাকে? বলছে যে আমি তো বলতে পারবো না এই মুহূর্তে কোথায় থাকে, ওনার সাথে আমার এরপরে বিশেষ কোনো যোগাযোগ করিনি আমি, কারণ আমার করার দরকার পড়েনি। কিন্তু আমি যতদূর জানি উনি আসামের দিকে কোথাও একটা চলে গেছেন। তখন উনি বলছেন যে হ্যাঁ এই জমিটা যার ছিল তিনি আপনার অনেকেই হয়তো জানেন যে আসামে কিন্তু বিভিন্ন জায়গায়, আসামের এক একটা জায়গা রয়েছে, সেই বিভিন্ন জায়গায় কিন্তু খুব কালো জাদুর একটা প্রভাব ছিল একটা সময়। এখন অনেকটাই কমে গেছে, কিন্তু আসামে কিন্তু মানে পৃথিবী বিখ্যাত বলা হতো সেই জায়গাটাকে। সেখানে কিন্তু কালো জাদুর প্র্যাকটিস হতো এবং বহু মানুষ শুধুমাত্র ভারতবর্ষ থেকে নয়, পৃথিবীরও বিভিন্ন জায়গা থেকে কিন্তু সেই মানুষ ওইখানে আসতো, এসে কিন্তু আসামের বিভিন্ন জায়গায় সেই কালো জাদু কিন্তু শিখত। তো বলছে এই জায়গাটা যার ছিল সে কিন্তু মানে কালো জাদু করতো এবং সে এই জমিটা কিনে, মানে যেহেতু মা গঙ্গার সামনে নদী তীরের কাছাকাছি একটা জায়গায়, মানে সবসময় তো নদী তীরে বসে করা যায় না, তো সেখানে এটা বসে সেই কাজটা করত। এবার বহুদিন উনি এখানে বসে বসে উনি কালো জাদু করেন, বিভিন্ন রকমের কালো তন্ত্রক্রিয়া উনি মানে সম্পন্ন করতেন। তো যে জায়গায় এই কাজগুলো হয়, এবং এগুলো না বেশিরভাগ ক্ষেত্রেই হয়তো কেউ এসে বলে যে আমার অমুকের ক্ষতি করে দিন, আমার তমুক মানুষের ক্ষতি করে দিন, এরকম আর কি আছে। তো যে জায়গায় মানুষের ক্ষতি সাধনের উদ্দেশ্যে এরকম কাজকর্ম করা হয় সেই জায়গা কিন্তু কখনোই মানে আস্তে আস্তে না সেই জায়গাটা খুব কার্সড হয়ে যায়। মানে ধরুন আপনি একটা জায়গায়, কোনো একটা জায়গা আপনি হয়তো চেনেন যে সেখানে একসময় খুব খারাপ কাজ হতো, দেখবেন সেই জায়গাটাও কিন্তু আস্তে আস্তে একটা খারাপ অরায় কিন্তু পরিণত হয়। তো এই সেম বিষয়টা কিন্তু এই সোমবাবুর বাড়ির ক্ষেত্রে, বাড়ির জমির ক্ষেত্রে হয়েছিল। তো এরপরে যেটা হলো, তো উনি বললেন যে এই বাড়িতে মানে তোমার বাড়ি করার আগে এই জায়গাটাকে শুদ্ধিকরণ করা উচিত ছিল। আর যদি বা তোমার বাড়ি হয়ে গেছিলো, এবং উনি বলছে তুমি বাড়ি করতে কি কোনো বাধা আসেনি তোমার? বলছে হ্যাঁ আমার এরকম পরপর 3টে মিস্ত্রি চলে গেছিলো। বলছে হ্যাঁ এটা তোমাকে মানে এই যে তুমি বাড়িটা এখানে করছিলে এই জায়গাটা যেহেতু এতটাই কার্সড হয়ে গেছে যে এখানে ভালো কিছু হওয়াটা খুব কঠিন। এবং যদি বা তুমি এখানে বাড়িটা করেছিলে, তোমার বাড়ি যখন হয়েছিল তখন এই মানে পুরো মাটি থেকে শুরু করে সমস্ত কিছু শুদ্ধিকরণ করাটা খুব দরকার ছিল। এখানে বহুদিন থেকে কালো জাদু ক্রিয়া আদি হয়েছে বলে এই মাটি, এই বাড়ির যে বাস্তু, সেই বাস্তুটাই কিন্তু বাস্তু মানে দোষ আছে, অনেক বাস্তু দোষ আছে। তো উনি অনেক কিছু বলেন, ইভেন ওনার বাড়ির যে জানলা দরজার যে পজিশনগুলো ছিল উনি বলেন যে বাস্তু মতে কিন্তু মানে এই দিকে এই জানলাটা হওয়া উচিত না, পরপর 3টে দরজা কখনো থাকা উচিত না, এরকম নানান কথা উনি বলেন, যেটা বাস্তুতে কিন্তু অশুভ বলে মানা হয়। তো তখন উনি বলেন যে আপনি একটা কাজ করুন, আপনি সবাই বাড়ি থেকে আপনাদেরকে বেরোতে হবে এবং প্রত্যেকটা জিনিস আপনারা বার করুন, বার করা পুরো বাড়ি ফাঁকা থাকবে সেই সময় বাড়ি থেকে একটা যজ্ঞ করতে হবে, এবং যজ্ঞ করার পরে এই বাড়ির মানে মাটি শুদ্ধিকরণ করার পরে তারপরে কিন্তু নতুন করে আবার গৃহপ্রবেশ হবে এবং তারপরেই কিন্তু আপনারা এখানে থাকতে পারবেন। তার আগে কিন্তু থাকার চেষ্টাও করবেন, আর যদি সম্ভব হয় আপনি একটু পয়সা খরচা করে আরেকবার রং করিয়ে নেবেন। কারণ আপনি যদি এখানে থাকা কন্টিনিউ করেন তাতে কিন্তু আপনার আস্তে আস্তে আপনাদের প্রত্যেকের স্বাস্থ্যের অবনতি হবে, আপনাদের পারিবারিক সম্পর্কের অবনতি হবে, আপনাদের আর্থিক অবনতি হবে, আপনাদের মধ্যে ঘরে মানে বিরহ কলহ সেসব লেগেই থাকবে, ঘরে কোনো কিছু ঠিকঠাক মতো সবসময় চলবে না, এই রকম কথাবার্তা কিন্তু বলতে থাকে। তো এটা হলো। তো হওয়ার পরে তো ওনারা সবাই খুব অবাক হয়ে গেলেন যে এরকম ঘটনা বলছে। তো তখন সৌম্যবাবুর স্ত্রী এবং ওনার বোন দুজনেই বলে যে না, যেটা বলেছে সেটা তাহলে করা উচিত, না হলে কিন্তু এই মানে খুবই অসুবিধে হয়ে যাবে।
যাই হোক, তো ওনারা সেই একান্নবর্তী পরিবারে যেখানে থাকতো সেখানেও ওনাদের বাড়ির ভাগ অবশ্যই ছিল। তো জিনিসপত্র এখানে এসে ওনারা অনেকটাই কিনে নিয়েছে, তো অত জিনিস নিয়ে তো আর একটা ঘরে ঢোকানো সম্ভব নয়। তো যাই হোক, কষ্ট করে ওনারা ওখানে থাকা আবার শুরু করলেন এবং বাড়িটাকে পুরো মানে একদম যেভাবেই ঠাকুরমশাই বলেছিলেন সেভাবেই মাটি শুদ্ধিকরণ থেকে শুরু করে পুরো বাড়িটাকে শুদ্ধিকরণ করা হয় এবং তারপরে আবার রং করা হয়। এবার এইখানে পরপর এত এত ঘটনা যেহেতু ঘটে যায়, তো এইসব ঘটার পরে না সোমবাবুর স্ত্রীর আর ইচ্ছে ছিল না ওই বাড়িটায় ফিরে যাওয়ার। তো উনি বললেন যে দেখো, কষ্ট করে যখন আমরা মানে পুরো জিনিসটা করতে আরও 3-4 মাস সময় লেগেছিল, তো বললেন যে কষ্ট করে যখন আছি তাহলে আমরা এখানেই থাকি, এই বাড়িটা আর আমরা যাব না, আবার জিনিসপত্র নিয়ে ঢুকবো, আবার অসুবিধে হবে। তো এর কিছুদিন পরে ওনার মানে সোমবাবুর ওই বাড়িটা ওনার এক বন্ধুকে বলে, তো তিনি বাড়িটা দেখে ওনার বেশ পছন্দ হয় এবং উনি কিন্তু একটা ভালো দাম দিয়ে বাড়িটা কিনে নেন। তারপর কিছুদিন পরে উনি কলকাতায় এখন উনি যেখানে থাকেন সেই ফ্ল্যাটটা উনি কেনেন এবং ওনার যে বন্ধু আর কি কিনেছিল, তো তিনিও ঠাকুরমার সাথে কথা হতে তিনি বলেছেন না বাড়িতে আর কোনো সমস্যা নেই। তো ওনার বন্ধু যে বন্ধু বাড়িটা কিনে সে খুবই সুখে শান্তিতে সেই বাড়িতে থাকেন, আর সোমবাবু তো এখন কলকাতায় ফ্ল্যাটে থাকেন, ওনারও আর কোনো অসুবিধা হয়নি। তো উনি বলেছেন যে যদি বাড়িতে কারণ ছাড়া একই ঘটনা বারংবার ঘটতে থাকে তাহলে বুঝবেন যে কিছু না কিছু গণ্ডগোল আছে। এবং আরেকটা কথা হচ্ছে যে সৌবাবুর বাড়িতে না মানে খুব বেশি ঠাকুরের পুজো আর্চা করা এইসব কিন্তু অতটা অতটা হতো না, হতো বাট খুব কম। তো ঠাকুরমা সেটা বলেছিলেন যে যেখানে ঠাকুরের পুজো হয়, যেখানে ঠাকুরের নাম গান হয়, সত্যিকারের ভক্তি ভরে কেউ পুজো করে, সেখানে কিন্তু কোনো খারাপ জিনিস কিন্তু প্রভাব ফেলতে পারে না। তো তারপর থেকেই সোমবাবু এবং ওনার স্ত্রী খুব অদ্ভুতভাবেই খুবই ধার্মিক পথে চালিত হওয়া শুরু হয়। ওনার মা বাবা তো ছিলেন, কিন্তু উনি অতটা বা ওনার স্ত্রী অতটা ধার্মিক ছিলেন না। তো তারপর থেকে ওনারাও ঠাকুর দেবতার পুজো আর্চা করেন এবং তারপর থেকে আর ওনাদের জীবনে কোনো রকম কোনো অসুবিধে হয়নি। তো এটাই ছিল ঘটনা। সোমবাবুকে অনেক ধন্যবাদ এরকম ঘটনা শেয়ার করার জন্য। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, আর প্লিজ আপনারা একটু আপনাদের ফেসবুক হোয়াটসঅ্যাপে আমাদের চ্যানেলে এই ঘটনাগুলো একটু শেয়ার করে দিন। সকলে ভালো থাকবেন, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। নমস্কার।